তাহলে আজকে আমরা যেখান থেকে শুরু করছি সেটা হচ্ছে ত্রুটি এবং ত্রুটি বিশ্লেষণ, এরর অ্যান্ড এরর অ্যানালাইসিস। তো তোমরা খাতায় হেডলাইন দিয়ে ফেলো এরর অ্যান্ড এরর অ্যানালাইসিস, ত্রুটি এবং ত্রুটি বিশ্লেষণ। এটা হচ্ছে যে আমরা যখনই কোনো মেজারমেন্ট করব, যাই মেজার করো, লেন্থ মাপতে পারো তুমি কোনো কিছু ইউজিং ভার্নিয়ার স্কেল, তুমি কোনো সরু তারের ডায়ামিটার মেজার করতে পারো ইউজিং স্ক্রু গজ, তুমি কমন ব্যালেন্সের সাহায্যে মাস মেজার করতে পারো, তুমি যে কোনো কিছু মেজার করো। যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজার করতে গেলে বা আমরা যখন মেজার করি, বিভিন্ন কারণে আমাদের সেখানে একটা এরার হয়, একটা ত্রুটি হয়। এবার ত্রুটি হওয়ার অনেকগুলো কারণ থাকে, সেই কারণগুলো আমাদের জানতে হবে যে কি কি কারণে এরার হতে পারে ইন কেস অফ এ মেজারমেন্ট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। তো আমরা যখন কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজার করব, আমরা চেষ্টা করব যে কারণে এরার হয়, ত্রুটি হয়, সেই কারণগুলোকে অ্যাভয়েড করতে, যাতে আমাদের মেজারমেন্টে এরার কম হয়, যাতে আমাদের মেজারমেন্টে এরার কম হয়। তো সেই জন্যে আমরা চাইব যে যে কোনো মেজারমেন্টের ক্ষেত্রে এরারকে মিনিমাইজ করতে। এখন কিভাবে আমরা এরারকে মিনিমাইজ করব সেটা আমরা পরবর্তী আলোচনায় আসছি। তো আগে আমাদের বুঝতে হবে যে যে কোনো মেজারমেন্টের ক্ষেত্রে এরার কেন হবে, কেন একটা ত্রুটি হবে, ত্রুটির পেছনে কারণ কি। তো দেখো, আমরা যখন কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজার করছি, আমাদের কাছে দুটো পদ্ধতি থাকে। আমরা কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু ফিজিক্যাল কোয়ান্টিটিকে ডাইরেক্ট মেজার করতে পারি, ডাইরেক্ট মেজার করি। যেমন ধরো মাস, আমি কমন ব্যালেন্স দিয়ে ডাইরেক্ট মেজার করতে পারি। লেন্থ অফ সামথিং, ধরো এই পেনটার লেন্থ মাপবো, তো আমি ভার্নিয়ার ক্যালিপার্স বা ভার্নিয়ার স্কেল কিংবা জেনারেল যে স্কেল আছে আমাদের, সেই স্কেল দিয়ে আমি এর লেন্থ মাপতে পারি। আমি কোনো লিকুইডের ভলিউম মেজার করব, তো ভলিউম মেজার করার জন্য মেজারিং সিলিন্ডার আছে, সেটাকে ইউজ করে আমরা ভলিউম মেজার করতে পারি। তাহলে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা ডাইরেক্ট কিছু ইনস্ট্রুমেন্টের সাহায্যে মেজার করতে পারি। তো ইনস্ট্রুমেন্টটাকে যখন আমরা ইউজ করছি টু মেজার সাম ফিজিক্যাল কোয়ান্টিটিস, তো সেই ইনস্ট্রুমেন্টকে ইউজ করার সময় আমাদের কিছু এরার হতে পারে। আবার এমনও কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি থাকে যেগুলোকে ডাইরেক্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করা যায় না, তোমাকে এক্সপেরিমেন্ট করে বের করতে হবে। এক্সপেরিমেন্টাল অবজারভেশন থেকে তুমি একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে ক্যালকুলেট করবে। যেরকম দেখো, তুমি ভাবো, ধরো স্পেসিফিক গ্র্যাভিটি, তুমি কোনো সাবস্ট্যান্সের, সেটা মেটাল হতে পারে, নন মেটাল হতে পারে, লিকুইড হতে পারে, তুমি একটা কোনো সাবস্ট্যান্স তার স্পেসিফিক গ্র্যাভিটি অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করবে। তো কোনো পদার্থের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করার ক্ষেত্রে ডাইরেক্ট কোনো ইনস্ট্রুমেন্ট নেই যে ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি তার আপেক্ষিক গুরুত্ব মেপে নেব। বা আমি যদি চাই কোনো একটা পদার্থের ঘনত্ব মাপবো, সেক্ষেত্রেও কিন্তু ডাইরেক্ট কোনো ইনস্ট্রুমেন্ট নেই। যেমন তুমি যদি ডেনসিটি মেজার করতে চাও কোনো একটা পদার্থের, তোমাকে প্রথমে মাস মেজার করতে হবে ইউজিং কমন ব্যালেন্স, দাঁড়িপাল্লার সাহায্যে বস্তুর ভর মাপতে হবে, তারপর তার ভলিউম মেজার করতে হবে। এবার মাসকে ভলিউম দিয়ে ডিভাইড করলে তুমি ডেনসিটি পেলে। তাহলে একটা এক্সপেরিমেন্টাল প্রসেস, প্রথমে মাস মেজার করলাম এক্সপেরিমেন্ট করে, তারপরে ভলিউম মেজার করলাম, মাস বাই ভলিউম করে ডেনসিটি মেজার করব। সেরকম স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে গেলে আমি যে মেটেরিয়ালের স্পেসিফিক গ্র্যাভিটি বার করতে চাইছি, সেই মেটেরিয়ালের ডেনসিটিকে ডিভাইড করতে হয় ডেনসিটি অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস। যে কোনো পদার্থের ঘনত্বকে যদি আমরা জলের ঘনত্ব দিয়ে ভাগ করি, তাও জলটা দিতে হবে 4 ডিগ্রি সেলসিয়াসে।
যে কোনো পদার্থের ঘনত্বকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব দিয়ে ডিভাইড করলে স্পেসিফিক গ্র্যাভিটি পাওয়া যায়। তাই স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে ডেনসিটি অফ এ সাবস্ট্যান্স আর ডেনসিটি অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস এর রেশিওকে বলি আমরা স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে এই জিনিসগুলো মেজার করার জন্য ডাইরেক্ট কোনো ইনস্ট্রুমেন্ট হয় না, আমাদের এক্সপেরিমেন্টাল অবজারভেশন থেকে এই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো মেজার করতে হয়। তো যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি আমি যেভাবে মেজার করি, ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করি কি কোনো এক্সপেরিমেন্ট থেকে মেজার করি, এরার হবে। এরারকে কোনোভাবে অ্যাভয়েড করা যায় না। আমরা যেটা করতে পারি এরারকে কমাতে পারি বা এরারকে মিনিমাইজ করতে পারি, কিন্তু এমন কোনো মেজারমেন্ট পসিবল নয় যেখানে এরার হবেই না। এরার সব জায়গাতেই হবে, কোথাও কম কিংবা কোথাও বেশি। তো প্রথমে আমাদের জানতে হবে এই যে এরার, এই ত্রুটি, এটা কয় প্রকারের হয়। তো বেসিক্যালি আমরা বলতে পারি দেয়ার আর 2 টাইপস অফ এরার। এখানে যে ত্রুটির কথা আমরা বলছি, এই এরার 2 রকমের হয়, 2 টাইপস অফ এরার। 2 টাইপস অফ এরার কি? একটাকে বলি আমরা সিস্টেমেটিক এরার। সিস্টেমেটিক এরার, এটাকে বাংলায় বলে পদ্ধতিগত ত্রুটি। সিস্টেমেটিক এরারকে বাংলায় যারা লিখবে লিখবে পদ্ধতিগত ত্রুটি। আরেকটা হচ্ছে র্যান্ডম এরার। র্যান্ডম এরারের বাংলা হচ্ছে অবিন্যস্ত ত্রুটি। তাহলে ত্রুটি 2 প্রকারের, পদ্ধতিগত ত্রুটি আর একটা অবিন্যস্ত ত্রুটি। তাহলে এরার 2 রকম হচ্ছে, সিস্টেমেটিক এরার, র্যান্ডম এরার। এবার প্রশ্ন হচ্ছে সিস্টেমেটিক এরারটা কি, পদ্ধতিগত ত্রুটি কি? অর্থাৎ যে পদ্ধতিতে আমরা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজার করছি, সেই পদ্ধতিটাকে পারফর্ম করতে গিয়ে আমাদের কোনো এরার হতে পারে। টু মেজার এ ফিজিক্যাল কোয়ান্টিটি উই হ্যাভ টু ফলো এ প্রসেস। টু ফলো দ্য প্রসেস maybe there is some error. That error is called systematic error. এই সিস্টেমেটিক এরার আবার ভাগ করা যায় 2 রকমের। কি কি? সিস্টেমেটিক এরারকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরার, মানে যান্ত্রিক ত্রুটি। ইনস্ট্রুমেন্টাল এরার বা যান্ত্রিক ত্রুটি, ইনস্ট্রুমেন্টাল এরার। অর্থাৎ তুমি যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে একটা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজার করছো, সেই ইনস্ট্রুমেন্টের মধ্যে এরার থাকতে পারে। যদি একটা ইনস্ট্রুমেন্টের মধ্যে কোনো এরার থাকে, কোনো ত্রুটি থাকে, তাহলে যখন আমরা মেজার করব সেই মেজারমেন্টেও অবশ্যই একটা এরার বা একটা ত্রুটি হবে। সেই এরারকে বলবো আমরা ইনস্ট্রুমেন্টাল এরার। যেমন দেখো, আমরা ভার্নিয়ার স্কেল যখন পড়েছি আগের দিন, সেখানে বলেছি ভার্নিয়ার স্কেলে আমরা যখন ভার্নিয়ার কনস্ট্যান্ট বার করব, তখন ভার্নিয়ার স্কেলের 0 ডিভিশন আর মেইন স্কেলের 0 ডিভিশন দুটো এরকম কোইনসাইড করতে হবে। যে যখন আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট ক্যালকুলেশন করেছি, সেখানে বলেছি দেখো যে দুটো 0, ভার্নিয়ারের 0 আর মেইন স্কেলের 0 ঠিক এভাবে কোইনসাইড করবে। কিন্তু এখন তোমাকে একটা ভার্নিয়ার স্কেল দেওয়া হয়েছে, তুমি দেখছো সেখানে দুটো 0 কোইনসাইড করছে না, তার মানে কি তোমার ভার্নিয়ার স্কেলে এরার আছে। তাহলে ওই ভার্নিয়ার স্কেল দিয়ে যদি তুমি কোনো কিছুকে মেজার করো, তাহলে সেখানে এরার হবে। তাহলে এই যে এরারটা হলো, এটা কিন্তু তোমার দোষে নয়, তুমি যে ইনস্ট্রুমেন্ট ইউজ করছো সেই ইনস্ট্রুমেন্টের মধ্যে একটা এরার রয়েছে। দ্যাটস ওয়াই তোমার মেজারমেন্টে এরার ইন্ট্রোডিউস হয়েছে। তো এই এরারকে বলবো আমরা ইনস্ট্রুমেন্টাল এরার। অর্থাৎ যে যন্ত্র আমরা ব্যবহার করছি, যদি বাজারে গেছো মাছ কিনতে, তো মাছটা তোমাকে দাঁড়িপাল্লা দিয়ে মেপে দেবে। তাহলে এই যে কমন ব্যালেন্স, যে দাঁড়িপাল্লা দিয়ে তোমাকে মাছ মেপে দিচ্ছে, সেই কমন ব্যালেন্সটা যদি এরার থাকে, তাহলে তোমাকে যে মেপে দিল মাছ বা মাংস, সেটাও এরার হবে, সঠিক মাপ হবে না। তাহলে এই যে এরারগুলো ইন্ট্রোডিউস হচ্ছে কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজার করতে যাওয়ার জন্য ডিউ টু দ্য এরার অফ ইনস্ট্রুমেন্ট, সেই এরারকে বলছি আমরা ইনস্ট্রুমেন্টাল এরার। নেক্সট হচ্ছে কি পার্সোনাল এরার। এটাকে বলি আমরা ব্যক্তিগত ত্রুটি। পার্সোনাল এরার হচ্ছে ব্যক্তিগত ত্রুটি। পার্সোনাল এরারের মধ্যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্যারালক্স এরার। পার্সোনাল এরারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে এরারটা হয় তার নাম হচ্ছে প্যারালক্স এরার, যেটাকে বাংলায় বলি আমরা লম্বন ত্রুটি।
ব্যক্তিগত ত্রুটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লম্বন ত্রুটি বা প্যারালক্স এরার। কিরকম ব্যাপারটা লম্বন ত্রুটি? লম্বন ত্রুটি হচ্ছে, দেখো আমরা যখন ভার্নিয়ার স্কেল বা স্ক্রু গজ এগুলো ইউজ করি লেন্থ মাপার জন্য বা ডায়ামিটার মাপার জন্য, আমাদের নিয়ম হচ্ছে আমরা যখন ভার্নিয়ার স্কেলের রিডিংটা নেব, মেইন স্কেল রিডিং বা ভার্নিয়ার স্কেল রিডিং, এই রিডিংগুলো যখন নেব তখন আমাদের যে চোখ, আমাদের দৃষ্টি চোখ একদম স্কেলের সাথে পারপেন্ডিকুলার থাকবে। স্কেলের সাথে একদম পারপেন্ডিকুলারলি আমাদের দৃষ্টি রাখতে হয় যখন আমরা মেইন স্কেল রিডিং বা ভার্নিয়ার স্কেল রিডিংটা মেজার করি। কিন্তু অনেক সময় স্কেলের রিডিং নেওয়ার সময় আমরা একটু অসতর্কতা বশত আমাদের মাথাটাকে একটু হেলিয়ে দিলাম ডান দিকে বা একটু হেলিয়ে দিলাম বাঁ দিকে। যদি আমি তাহলে একটু কাত হয়ে গিয়ে মেজারমেন্টটা করি, একটু মাথাটা হেলিয়ে একটু কাত হয়ে গেলাম, তাহলে কিন্তু আমার চোখ স্কেলের সাথে আর পারপেন্ডিকুলার নেই। তখন আমরা যে দেখছি স্কেলটাকে, সেটা দেখছি অবলিকিউলি, তির্যকভাবে। এই তির্যকভাবে যখন তুমি কোনো স্কেলের রিডিং নেবে তখন সেখানে একটা এরার হয়, সেটাকে বলে প্যারালক্স এরার বা লম্বন ত্রুটি। যে তোমার দেখা উচিত লম্বভাবে কোনো স্কেলের রিডিং নেওয়ার সময়, তুমি স্কেলের রিডিং নেওয়ার সময় পারপেন্ডিকুলারলি না তাকিয়ে তুমি তির্যকভাবে তাকাচ্ছ, একটু স্ল্যান্টেড হয়ে গেছো, তুমি একটু হেলে গেছো, স্ল্যান্টেড তির্যকভাবে দেখছো বা অবলিকিউলি তুমি স্কেলকে দেখছো, তখন একটা এরার হবে তোমার মেজারমেন্টে। এটাকে বলি আমরা প্যারালক্স এরার বা লম্বন ত্রুটি। এটা হয় কেন? ডিউ টু পার্সোনাল এরার। এটাই হচ্ছে পার্সোনাল এরার। কারণ এটা কার দ্বারা হলো? এই এরারটা নিশ্চয়ই ইনস্ট্রুমেন্টের জন্য হয়নি, এটা হয়েছে তোমার দ্বারা। তুমি যখন মেজারমেন্ট করছো তোমার চোখকে পারপেন্ডিকুলারলি না রেখে তুমি ঘাটটা হেলিয়ে দিয়েছো, ফলে তুমি অবলিকিউলি দেখছো। সেটা তোমার ফল্ট, ইনস্ট্রুমেন্টের ফল্ট নয়। ইনস্ট্রুমেন্ট ঠিক আছে, তো তুমি যে পরিমাপ করছো তার জন্য এই ত্রুটি হলো, সেই জন্য এটাকে বলা হয় পার্সোনাল এরার বা ব্যক্তিগত ত্রুটি। তাহলে এইগুলো হচ্ছে সিস্টেমেটিক এরারের মধ্যে পড়ে। তাহলে সিস্টেমেটিক এরার দু রকমের হলো, ইনস্ট্রুমেন্টাল এরার, পার্সোনাল এরার। এবং আমরা যখন কোনো এক্সপেরিমেন্ট করি, আমরা যদি একটু সতর্ক থাকি তাহলে পরে আমি এই এরারগুলোকে অ্যাভয়েড করতে পারি। কীরকম সতর্ক থাকবো? আমি যখনই কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করব, আমরা মেজারমেন্ট করার আগে ইনস্ট্রুমেন্টটাকে চেক করে নেব যে আমাদের ইনস্ট্রুমেন্টটা ঠিক আছে কিনা। যদি দেখি ইনস্ট্রুমেন্টে কোনো এরার আছে, তাহলে সেই ইনস্ট্রুমেন্টটা আমি ইউজ করব না, আমি একটা ফ্রেশ এরারলেস ইনস্ট্রুমেন্ট নেব। আবার এই পার্সোনাল এরারের ক্ষেত্রে যেটা বললাম, দেখো প্যারালক্স এরার বা লম্বন ত্রুটি, আমি সাবধানতা অবলম্বন করব। যখন আমি রিডিং দিচ্ছি স্কেলের, ভার্নিয়ার স্কেল রিডিং কি মেইন স্কেল রিডিং, আমরা আমাদের চোখকে পারপেন্ডিকুলার রাখবো, কোনোভাবেই ঘাড় কাত করব না। তাহলে আমরা যদি একটু সাবধান হই তাহলে আমরা পার্সোনাল এরার বা ইনস্ট্রুমেন্টাল এরারকে অনায়াসে এলিমিনেট করতে পারি। কিন্তু যে এরারটা আমরা আমাদের এক্সপেরিমেন্ট থেকে এলিমিনেট করতে পারি না, যে এরারকে আমরা এলিমিনেট করতে পারি না, সেটা হচ্ছে র্যান্ডম এরার। এটাকে বলে অবিন্যস্ত ত্রুটি। এই অবিন্যস্ত ত্রুটি বা র্যান্ডম এরার, অবিন্যস্ত ত্রুটি বা র্যান্ডম এরারকে কোনোভাবেই এলিমিনেট করা যায় না। ফলে আমরা চেষ্টা করি এমনভাবে একটা এক্সপেরিমেন্ট করতে যাতে সেই এক্সপেরিমেন্টে এই র্যান্ডম এরার বা অবিন্যস্ত ত্রুটি যাতে সবচেয়ে কম হয়। আমরা সবসময় চাইবো মিনিমাইজ করতে, কমাতে, এরারকে কমাবো। আমি এরারকে এলিমিনেট করতে পারবো না, র্যান্ডম এরারকে। তো র্যান্ডম এরার কেন হয় তার কারণ কখনো আমাদের জানা থাকে, কখনো আমাদের অজানা থাকে। ডিউ টু সাম নোন অ্যান্ড আননোন কজ এই র্যান্ডম এরার হয়। বিভিন্ন কারণে হতে পারে। কোনো ক্ষেত্রে কেন র্যান্ডম এরারটা হলো সেটা আমরা জানি, আবার কোনো ক্ষেত্রে অজানা কারণ, যে কারণটা ঠিক জানা যাচ্ছে না কিন্তু এরার হয়েছে। তো র্যান্ডম এরার হয় ডিউ টু নোন অ্যান্ড আননোন কজ। যেমন তোমাকে আমি একটা র্যান্ডম এরারের এক্সাম্পল দিই। যেমন ধরো আমি বললাম স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি একটা প্র্যাকটিক্যাল আছে। স্পেসিফিক গ্র্যাভিটি ডিটারমাইন করার সময় তোমাকে যে বস্তুটা দেবে, যে মেটেরিয়ালটা দেবে, তোমাকে তার ডেনসিটি মেজার করতে হবে। আর ডেনসিটি মেজার করতে হবে জলের, কিন্তু জলটা দিতে হবে 4 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে যে মেটেরিয়ালটা আমাকে দিচ্ছে সেই মেটেরিয়ালের ডেনসিটি মেপে নিলাম, আর জলের ডেনসিটি মেজার করতে হয় 4 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু মুশকিল হচ্ছে তুমি ল্যাবরেটরিতে যখন এক্সপেরিমেন্ট করবে তখন তোমাকে যে জল দেওয়া হবে সেই জলটা 4 ডিগ্রি সেলসিয়াসে কোনোদিনই হবে না।
তোমাকে ল্যাবরেটরিতে যে জল দেওয়া হবে সেটা হবে রুম টেম্পারেচারে। ধরো তুমি যে ল্যাবে কাজ করছো স্কুলের ল্যাবরেটরিতে, সেই স্কুলের ল্যাবরেটরির টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস। তো তোমাকে যখন জল দেবে সেটা নর্মাল ওয়াটার, মানে ওই 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের জল, কিন্তু তোমার হিসেব অনুযায়ী জলটা ব্যবহার করতে হবে 4 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু তুমি তোমাদের ল্যাবে চেষ্টা করলেও 4 ডিগ্রি সেলসিয়াসের জল সাপ্লাই পাবে না। তাহলে তুমি যখন এক্সপেরিমেন্টটা করবে তখন তোমার নিশ্চয়ই সেখানে এরার হবে, তুমি সেটা জানো, জেনে শুনেই এক্সপেরিমেন্টটা করছো। তাহলে এই যে এরারটা হলো যে তুমি এক্সপেরিমেন্টের যে কন্ডিশন, সেই কন্ডিশনকে 100% ফুলফিল করতে পারলে না। তোমার জলটা দরকার 4 ডিগ্রি সেলসিয়াসে, তুমি জলটা নিচ্ছ 25 ডিগ্রি সেলসিয়াস, মানে রুম টেম্পারেচারে। তো 100% তোমার এক্সপেরিমেন্টাল কন্ডিশন ফুলফিল হয়নি, তো সেখানে তোমার অবশ্যই একটা এরার আসবে। এই এরারটাকে বলবো আমরা র্যান্ডাম এরার। আমার কিছু করারও নেই, আমাকে এই এরারটা মেনে নিতে হবে। আর যদি না মেনে নিতে চাই, আমাকে এক্সপেরিমেন্ট করতেই পারবো না, কারণ আমি তো জলটা পাবোই না 4 ডিগ্রি সেলসিয়াসে, কারণ আমাদের ল্যাবরেটরিতে ফ্রিজ বা কোনো কুলিং মেশিন থাকে না। তাহলে এখানে একটা এরার হয়ে গেল। আবার দেখো, আমরা সাধারণত এই যে স্কেলগুলো ইউজ করি কোনো কিছু লেন্থ মেজার করার জন্য, বা স্ক্রু গজ ইউজ করি, এই স্কেলে যে স্কেলিংটা থাকে, যে ডিভিশনগুলো করা থাকে 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, আমরা আগের দিন ডিসকাস করেছি, যে ডিভিশনগুলো থাকে, যে অংশাঙ্কনগুলো করা থাকে স্কেলে, সেগুলো থাকে 0 ডিগ্রি সেলসিয়াসে। আর স্কেল জেনারেলি ধাতুর, মেটাল হয়, মেটালের স্কেল। তাহলে স্কেলের যে ডিভিশনগুলো আছে, ক্যালিব্রেশন করা আছে, যে অংশাঙ্কনটা করা আছে স্কেলে, তো একটা স্কেলকে ক্যালিব্রেট করা থাকে 0 ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু আমরা যখন স্কেলটাকে ইউজ করি, ধরো তুমি তোমার বাড়িতে আজকে একটা স্কেল ইউজ করছো, কোনো মেটাল স্কেল, তোমার বাড়ির টেম্পারেচার কি 0 ডিগ্রি সেলসিয়াস? বা তুমি ল্যাবে যখন কোনো কিছু লেন্থ মেজার করবে ভার্নিয়ার স্কেল দিয়ে, ওটা হয় একটা স্টিলের স্কেল, তো স্টিলের ওই ভার্নিয়ার স্কেলের নিশ্চয়ই রুম টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস নেই, কিন্তু স্কেলটার মধ্যে যে ক্যালিব্রেশন আছে, যে অংশাঙ্কন করা আছে, সেটা আছে 0 ডিগ্রিতে। কিন্তু স্কেলটা আমি ব্যবহার করছি এক হায়ার টেম্পারেচার, রুম টেম্পারেচার, সেটা মেবি 25 ডিগ্রি সেলসিয়াস, কিংবা 30 ডিগ্রি সেলসিয়াস, কি 28 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ডিউ টু হায়ার টেম্পারেচার আমরা জানি যে কোনো মেটালের ক্ষেত্রে তার একটা এক্সপানশন হয়। তাহলে আমি স্কেলটাকে যখন হায়ার টেম্পারেচারে ইউজ করবো, তাহলে স্কেলের তো একটা এক্সপানশন হয়ে গেছে। ডিউ টু রাইজ অফ টেম্পারেচার দেয়ার ইজ এ এক্সপানশন অফ স্কেল। তাহলে আমি কি সঠিক মেজারমেন্ট করতে পারবো? নিশ্চয়ই আমার মেজারমেন্টটা সঠিক হবে না ওখানে। তাহলে ডিউ টু ইনক্রিজ অফ লেন্থ অফ স্কেল, ডিউ টু রাইজ অফ টেম্পারেচার, উষ্ণতা বৃদ্ধির জন্য স্কেলের দৈর্ঘ্যের যে পরিবর্তন হয়ে গেল, সেই কারণে অবশ্যই আমার এক্সপেরিমেন্টে একটা এরার আসবে। তাহলে এই এরারকে বলবো আমরা র্যান্ডাম এরার। এবং এই এরারকে আমরা কোনোভাবেই এলিমিনেট করতে পারবো না, সবসময় আমাদের এক্সপেরিমেন্টে র্যান্ডাম এরার থাকবে। এবার আমাদের এমনভাবে এক্সপেরিমেন্টটা পারফর্ম করতে হবে যাতে র্যান্ডাম এরারটা সবচেয়ে কম হয়, সেই পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে। তাহলে আমরা এই ইনস্ট্রুমেন্টাল এরার বা পার্সোনাল এরার, এইটাকে আমরা এলিমিনেট করে দিতে পারি, কিন্তু র্যান্ডাম এরারকে আমরা কখনোই এলিমিনেট করতে পারি না। তাহলে যে কোনো এক্সপেরিমেন্টে, যে কোনো মেজারমেন্টে র্যান্ডাম এরার অবশ্যই থাকবে। এবং র্যান্ডাম এরার থাকবে বলেই তোমাকে যে কোনো একটা এক্সপেরিমেন্ট করার পর সেখান থেকে যে ভ্যালু তুমি মেজার করলে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির, সেই ভ্যালুটার মধ্যে কতটা এরার আছে, সেই এরারকে তোমাকে অ্যানালাইসিস করতে হবে। সেই জন্যই আমরা এই চ্যাপ্টারটা এখানে শিখছি, এরার অ্যানালাইসিস। তাহলে র্যান্ডাম এরার যেহেতু এলিমিনেট করা যায় না, র্যান্ডাম এরারটা অবশ্যই হবে। ফলে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে যখন আমি মেজার করব, মেজার করার পর আমাকে অবশ্যই কী করতে হবে, কতটা এরার হলো সেই এরারটাকে আমাকে অ্যানালাইসিস করতে হবে। তো সেটাই আমরা এই চ্যাপ্টারে শিখবো, যে কীভাবে আমরা এরারকে মিনিমাইজ করব এবং কিভাবে একটা এক্সপেরিমেন্ট করার পর যে মেজারমেন্ট আমরা করলাম, সেই মেজারমেন্টের এরারকে অ্যানালাইসিস করব। সেটাই আমাদের আজকে শেখার বিষয়। তাহলে দেখো, আমরা এবার যেটা দেখবো যে কিভাবে আমরা একটা মেজারমেন্ট করার সময়, এই এরারকে মিনিমাইজ করতে পারি। তো এরারকে মিনিমাইজ করার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। উই হ্যাভ টু ওবে সাম প্রসেস টু মিনিমাইজ দ্য এরার ইন আওয়ার এক্সপেরিমেন্ট। তা আমাদের পরীক্ষায় এরারকে মিনিমাইজ করার জন্য আমরা কিছু পদ্ধতি অবলম্বন করব। কি পদ্ধতি? আমরা যখনই কোনো কিছুকে মেজার করব বাই ইউজিং এ ইনস্ট্রুমেন্ট,
যে একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে ধরো আমি কোনো কিছুকে মেজার করছি, কিংবা আমি একটা এক্সপেরিমেন্টের সাহায্যে কোনো কিছুকে মেজার করছি। তো সেখানে যখন কোনো কিছুকে আমরা মেজার করব, আমরা এই মেজারমেন্টটা একবার না করে অনেকবার করব। একই জিনিসকে আমরা একবার না মেপে আমরা অনেকবার পরিমাপ করব। অর্থাৎ আমরা একটা জিনিসকে 5 বার 6 বার 7 বার অবজার্ভ করব। হয়তো তোমাকে আমি পেনটার লেন্থ মেজার করতে দিয়েছি ইউজিং ভার্নিয়ার স্কেল, তুমি এই পেনটার লেন্থ ওই সেম ভার্নিয়ার স্কেল দিয়ে 4 বার বা 5 বার মাপবে, এবং 4 বার বা 5 বার মাপতে গিয়ে দেখা যাবে প্রত্যেকবারই হয়তো সামান্য একটু 19-20 হচ্ছে, একটু 19-20 হচ্ছে। কারণ কেন 19-20 হবে? একটু কম বেশি হওয়ার কারণ হচ্ছে ওই দেখো আমরা বলেছিলাম ভার্নিয়ার স্কেল রিডিং। ভার্নিয়ার স্কেল রিডিং আমাদের কি করতে হয়, যে ভার্নিয়ার স্কেলে যে ডিভিশনগুলো থাকে তার মধ্যে একটা ডিভিশন মেইন স্কেলের কোনো একটা ডিভিশনের সাথে কোইনসাইড করে, ওইটাকে ফাইন্ড আউট করতে হয়। তো ওটাকে ফাইন্ড আউট করতে গিয়ে অনেক ক্ষেত্রে আমাদের এরার হয়ে যায়, যে হয়তো কখনো মনে হয় যেন ভার্নিয়ার স্কেলের 5 নম্বর দাগটা কোইনসাইড করছে, কখনো হয়তো মনে হয় 6 নম্বর দাগটা কোইনসাইড করছে, কখনো মনে হয় 3 নম্বর দাগটা কোইনসাইড করছে। তো এই ভার্নিয়ার স্কেল রিডিংটা নিতে গেলে যেহেতু ওটা ভীষণ সূক্ষ্ম, ভীষণ অ্যাকুরেটলি নিতে হয়, তো সেখানে অনেক সময় একটু প্যারালাক্স এরারের জন্য, লম্বন ত্রুটির কারণে আমাদের একটু এরার হয়ে যায়। তো সেই জন্য আমরা যখনই কোনো কিছু লেন্থ মেজার করি ইউজিং ভার্নিয়ার স্কেল, আমরা সেটা 4-5 বার মেজার করি, অবজারভেশনটা অনেকবার করি। বা কোনো প্র্যাকটিক্যাল করছি, কোনো একটা এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টাল ডেটা থেকে আমরা কোনো একটা কোয়ান্টিটিকে ক্যালকুলেট করব। তো সেখানেও যে ডেটাগুলো আমরা কালেক্ট করব, সেই ডেটাগুলো একবার কালেক্ট না করে একাধিকবার কালেক্ট করব। এবং যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজার করার সময় আমরা যদি একাধিকবার অবজার্ভ করি, তাহলে একাধিকবার অবজার্ভ করার পর যে ভ্যালুগুলো আমরা পাবো, একাধিকবার অবজার্ভ করার পর যে ভ্যালুগুলো আমরা পাবো, সেই ভ্যালুগুলোকে আমরা কি করি, অ্যাভারেজ করি। এই অ্যাভারেজ যে ভ্যালুটা আমরা পাই সেটাকে আমরা বলে থাকি ট্রু ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু, বাংলায় বলে গড় মান বা সঠিক মান, ট্রু ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু। তো ধরো তুমি একটা কোনো কিছুকে মেজার করছো, let us measure a physical quantity, let us measure a physical quantity। ধরো আমি একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজার করলাম, let us measure a physical quantity, একটি ভৌত রাশিকে পরিমাপ করা হবে। একটা ভৌত রাশিকে পরিমাপ করতে গেলে আমি কি বললাম, আমি একাধিকবার অবজার্ভ করবো, অনেকবার, একবার অবজার্ভ করবো না, আমি অনেকবার অবজার্ভ করবো। তো ধরো অবজারভেশন নাম্বার 1, প্রথমবার যখন অবজার্ভ করছি তুমি রিডিংটা পেলে, রিডিং মানে তোমার পাঠ। ধরো একটা ভার্নিয়ার স্কেল দিয়ে তুমি একটা কোনো কিছু লেন্থ মেজার করছো, তো প্রথম অবজারভেশন করলে অবজারভেশন 1, তোমার রিডিংটা ধরো অ্যানসারটা আসলো A1। তুমি আবার দ্বিতীয়বার অবজার্ভ করলে সেম লেন্থ মেজার করছো, তোমার হয়তো রিডিংটা এসছে সাপোজ A2, আবার অবজার্ভ করলে রিডিংটা আসলো A3। এরকম ভাবে আমি অনেকবার করব। ধরো আমি n টার্ম n সংখ্যক বার করছি, আমার রিডিংটা এসছে AN। তো যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির ক্ষেত্রে র্যান্ডম এরর যেটা হবে, এই র্যান্ডম এররকে মিনিমাইজ করার জন্য আমাদের একের অধিকবার, 2 বার 3 বার 4 বার 5 বার এরকম একই জিনিসকে মেজার করতে হবে। তো আমি একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজার করছি, সেই ফিজিক্যাল কোয়ান্টিটিকে প্রথমবার অবজার্ভ করলাম, আমার ভ্যালুটা বেরোলো A1, দ্বিতীয়বার অবজার্ভ করলাম ভ্যালুটা বেরোলো A2, তৃতীয়বার অবজার্ভ করলাম ভ্যালুটা আসলো A3। এভাবে আমি nth টাইম অবজার্ভ করলাম, ভ্যালুটা পেলাম AN। এবার এই যে ভ্যালুগুলো আমরা পেলাম, আমরা এই ভ্যালুগুলোকে কি করব, এই ভ্যালুগুলোকে এবার আমরা অ্যাভারেজ বের করব। সেই অ্যাভারেজটাকে আমরা বলি অ্যাকচুয়াল ভ্যালু বা ট্রু ভ্যালু। তাহলে আমরা লিখবো এবার, তাহলে অ্যাকচুয়াল ভ্যালু বা ট্রু ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু অথবা বলতে পারো ট্রু ভ্যালু, বাংলায় বলে সঠিক মান, বাংলায় বলা হয় সঠিক মান। এটাকে লিখতে হয় কিভাবে, এ লিখে সাফিক্সে এম লেখো,
আমি এখানে দেখো A1 A2 A3 করেছি, আমি এখানে যখন অ্যাকচুয়াল ভ্যালুটা লিখছি বা ট্রু ভ্যালুটা লিখছি, কি লিখছি? A লিখে সাফিক্সে m কেন লিখলাম? m মানে হচ্ছে মিন, আমরা গড় করব। এই যে রিডিংগুলো আমি পেয়েছি n বার অবজারভেশনের ক্ষেত্রে, এই রিডিংগুলোর আমরা অ্যাভারেজ ফাইন্ড আউট করব, গড় করব। তো গড়কে ইংরেজিতে অ্যাভারেজ বলা যায়, আবার এর আরেকটা প্রতিশব্দ হয় মিন। তাহলে আমরা মিন বা অ্যাভারেজ ফাইন্ড আউট করছি, সেই জন্য লিখলাম a সাফিক্স m। আর এই অ্যাভারেজ ভ্যালুটা যেটা ফাইন্ড আউট করবো, এটাকেই আমরা বলছি এখানে অ্যাকচুয়াল ভ্যালু অর ট্রু ভ্যালু, যেটাকে বাংলায় বলে সঠিক মান। বাংলায় বলা হয় সঠিক মান। এবার দেখো এটা কি করে আসবে, তাহলে A1 প্লাস A2 প্লাস A3, এই প্রত্যেকটাকে তুমি যোগ করবে, যতগুলো অবজারভেশন তুমি করেছো যোগ করার পর তাকে ডিভাইড করবে নাম্বার অফ অবজারভেশন দিয়ে। তাহলে এটা হয়ে গেল তোমার অ্যাভারেজ ভ্যালু, যে যতবার অবজারভেশন করেছি প্রত্যেকটা অবজারভেশনের ভ্যালুকে আমরা যোগ করব, করে তাকে নাম্বার অফ অবজারভেশন দিয়ে ডিভাইড করব। এটাকে বলছি আমরা অ্যাভারেজ ভ্যালু। এইবার এই অ্যাভারেজ ভ্যালু ফাইন্ড আউট করার পর আমাদের কি করতে হবে? প্রত্যেকবার অবজারভেশনের জন্য এরর ক্যালকুলেট করতে হবে। এই এররটাকে বলি আমরা অ্যাবসলিউট এরর অফ ইচ অবজারভেশন। অ্যাবসলিউট এরর অফ ইচ অবজারভেশন, প্রত্যেকবার অবজারভেশনে এরর বার করব। তো দেখো এবার লিখব অ্যাবসলিউট এরর। অ্যাবসলিউট এরর, এটাকে বাংলায় বলে পরম ত্রুটি। পরম ত্রুটি, অ্যাবসলিউট এরর বা পরম ত্রুটি। দেখো প্রথমবার যে অবজারভেশন হয়েছিল, 1 নম্বর অবজারভেশনে পরম ত্রুটিকে এভাবে লিখবে ডেল্টা A1। দেখো A1 ছিল আমার রিডিং, প্রথমবার অবজারভেশনে আমরা রিডিংটা লিখেছি A1, যখন এরর লিখবো সেটাকে লিখবো ডেল্টা A1। এরর লেখার সময়, ত্রুটি লেখার সময় ডেল্টা চিহ্নটা ব্যবহার করতে হয়। ডেল্টা A1 কি করে বেরোবে? মড, প্রথমবার রিডিংটা কি এসেছে অবজারভেশনে A1, তাহলে A1 মাইনাস AM। অর্থাৎ এই যে তুমি অবজার্ভ করেছিলে ফার্স্ট অবজারভেশনে যে ভ্যালুটা তুমি পেয়েছিলে A1, তার থেকে মাইনাস করবে অ্যাকচুয়াল ভ্যালু বা ট্রু ভ্যালু মানে AM কে। আমি মডের মধ্যে লিখলাম কেন? কারণ আমি যখন বিয়োগ করব সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব, অর্থাৎ আমার অ্যানসারটা সবসময় পজিটিভ হবে। এই যে এরর যেটা বার করছো, এরর কখনো নেগেটিভ হতে পারে না, এরর সবসময় পজিটিভ হয়। সেজন্য মডের ভেতরে লিখতে হবে যেটা বড় তার থেকে ছোটটা মাইনাস করবে। সো তোমার অ্যানসারটা সবসময় মডিউলাসে হবে, মড। তোমার ভ্যালুটা, এররের যে ভ্যালুটা সেটা সবসময় পজিটিভে আসবে। তাহলে প্রথম অবজারভেশনে অ্যাবসলিউট এরর পেয়ে গেলে। এবার সেকেন্ড অবজারভেশন, সেকেন্ড অবজারভেশনে আমার রিডিংটা ছিল A2, তাহলে এরর কত হবে? অ্যাবসলিউট এরর সেকেন্ড অবজারভেশনে সেটা লিখবে ডেল্টা A2, অর্থাৎ A2 মাইনাস AM। থার্ড অবজারভেশনের ক্ষেত্রে আমার অ্যাবসলিউট এরর হবে ডেল্টা A3। A3 থেকে মাইনাস করব অ্যাকচুয়াল ভ্যালু AM। এই করে করে nth অবজারভেশনে গিয়ে আমার অ্যাবসলিউট এররটা হবে AM মাইনাস AM। তাহলে প্রত্যেকবার অবজারভেশনের জন্য আমি অ্যাবসলিউট এরর ফাইন্ড আউট করলাম। এবার এই অ্যাবসলিউট এররগুলোকে আমাকে আবার অ্যাভারেজ করতে হবে। এই অ্যাবসলিউট এররগুলোকে আমাকে আবার অ্যাভারেজ করতে হবে, সেটাকে বলবো আমরা অ্যাভারেজ অ্যাবসলিউট এরর। তো অ্যাভারেজ অ্যাবসলিউট এরর তাহলে কত হবে? এবার দেখো অ্যাভারেজ অ্যাবসলিউট এরর অ্যাভারেজ অ্যাবসলিউট এরর সেটাকে আমরা শুধু ডেল্টা A দিয়ে লিখবো, শুধু ডেল্টা A। সেটা কি? প্রত্যেকবার যে এরর ক্যালকুলেট করেছো এই সবকটা এররকে প্লাস করে ডিভাইডেড বাই n। nটা হচ্ছে নাম্বার অফ অবজারভেশন, অর্থাৎ ডেল্টা A1 প্লাস ডেল্টা A2 প্লাস ডেল্টা A3, এই করে করে ডেল্টা AM ডিভাইডেড বাই n। তাহলে যতবার আমরা এররটা মেজার করলাম এই প্রত্যেকবারের এরর
বের করলে এই এরারগুলোকে যোগ করো, যোগ করে ডিভাইড করো n দিয়ে। nটা হচ্ছে নাম্বার অফ অবজারভেশন, তাহলে এটাকে বলবো আমরা অ্যাভারেজ অ্যাবসলিউট এরার। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাবসলিউট এরার বা অ্যাভারেজ অ্যাবসলিউট এরার বের করার ফর্মুলা। তাহলে আমাদের যদি অ্যাবসলিউট এরার বা অ্যাভারেজ অ্যাবসলিউট এরার বার করতে হয় কোনো একটা অবজারভেশনে, তাহলে আমরা কি করব? প্রথমে আমরা যে ভ্যালুগুলো আমাদের দেওয়া থাকবে, অবজারভেশন 1, অবজারভেশন 2, অবজারভেশন 3, যে ভ্যালুগুলো আমাদের দেবে, যে রিডিংগুলো দেবে, সেই রিডিংগুলোকে প্রথমে আমরা অ্যাভারেজ করব। এই অ্যাভারেজ ভ্যালু অফ দ্য রিডিং এটাকে আমরা বলবো অ্যাকচুয়াল ভ্যালু বা ট্রু ভ্যালু, অর্থাৎ বাংলায় বললে সঠিক মান। এবার এই অ্যাভারেজ করার পর যে অ্যাভারেজ ভ্যালুটা আসবে, এই প্রত্যেকটা অবজারভেশন থেকে এই প্রতিটা অবজার্ভ ভ্যালু, ফার্স্ট অবজারভেশনে যে ভ্যালু পেয়েছি, সেকেন্ড অবজারভেশনে যে ভ্যালু পেয়েছি, প্রত্যেকটা অবজার্ভ ভ্যালু থেকে এই অ্যাভারেজ ভ্যালুকে মাইনাস করে করে আমরা অ্যাবসলিউট এরার বার করব ফর ইচ অবজারভেশন। প্রতিটা অবজারভেশনের ক্ষেত্রে এরার বার করলাম। তাহলে প্রথম অবজারভেশনে এরার ডেল্টা A1, এরারকে সবসময় ডেল্টা চিহ্ন দিয়ে লিখতে হয়। দ্বিতীয় অবজারভেশনে এরার ডেল্টা A2, তারপরেরটাতে ডেল্টা A3, তারপরে এইভাবে ডেল্টা AM। এই প্রত্যেকটা অবজারভেশনে যখন আমি এরার ক্যালকুলেট করলাম, করার পরে এবার তার অ্যাভারেজ করব, সেটাকে বলবো অ্যাভারেজ অ্যাবসলিউট এরার। এটাকেই আমরা সংক্ষেপে বলতে পারি অ্যাবসলিউট এরার। একই কথা, অ্যাভারেজ অ্যাবসলিউটও বলতে পারো, অ্যাবসলিউট এরার ইন দা মেজারমেন্টও বলতে পারো। ডেল্টা A কিভাবে করলে? প্রত্যেকটাকে যোগ করে বাই n। তাহলে এইবার তাহলে তোমার অ্যাভারেজ ভ্যালু এসেছিল AM, আর এরারটা কত হলো? অ্যাবসলিউট এরার ডেল্টা A। তাহলে এবার তুমি যখন এই ফিজিক্যাল কোয়ান্টিটির রিডিংটা লিখবে, তাহলে ফাইনাল ভ্যালু বা চরম মান, ফাইনাল ভ্যালু of the physical quantity, ভৌত রাশিটির চরম মান। সেটা কিভাবে লিখতে হবে? ভৌত রাশিটার চরম মান ধরো a দিয়ে রিপ্রেজেন্ট করছি, সেটা হচ্ছে am, অর্থাৎ এই যে অ্যাভারেজ ভ্যালু বার করেছো বা ট্রু ভ্যালু বের করেছো, am প্লাস মাইনাস ডেল্টা a। এইভাবে আমাকে ফাইনাল ভ্যালুটা লিখতে হয়। যে therefore ফাইনাল ভ্যালু অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি, যে ভৌত রাশিটাকে আমরা মেজার করছিলাম তার ফাইনাল ভ্যালু বা চরম মান, যে ভৌত রাশিটির চরম মান a ধরে নিলাম আমি, সেটা লিখবো কিভাবে? এই যে অ্যাকচুয়াল ভ্যালু বের করেছি, যেটা ট্রু ভ্যালু বা সঠিক মান, তার সাথে এই অ্যাবসলিউট এরারটা প্লাস মাইনাস দিয়ে লিখতে হয়। am প্লাস মাইনাস ডেল্টা a। প্লাস মাইনাস কেন দিচ্ছি? কারণ এরার যেটা বেরোচ্ছে, এই এরারটা এই সঠিক মান যেটা আছে, যেটা ট্রু ভ্যালু, তার থেকে বেশিও হতে পারে, আবার তার থেকে কমও হতে পারে। সেই জন্য প্লাস মাইনাস দিতে হয়। এটা নিয়ম, রুলস। যে কোনো জিনিসকে লিখতে গেলে এরার বের করার পর তোমাকে প্লাস মাইনাস দিয়ে লিখতে হতে পারে, কারণ তুমি যে ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজার করছো সেটার ভ্যালু, এই যে ট্রু ভ্যালু যেটাকে বলছো, সেই ট্রু ভ্যালু থেকে এরারটাকে প্লাস করলেও আসতে পারে, এরারটাকে মাইনাস করলেও আসতে পারে। তারপর এরার বেশিও হতে পারে, আবার এরার কমও হতে পারে। সেই জন্য সেটাকেও আমাদের আগে থেকে জানা থাকবে না যতক্ষণ আমরা নিজেরা প্র্যাকটিক্যালটা করব। তাই ম্যাথামেটিক্যালি যখন আমরা লিখি তখন আমরা প্লাস মাইনাস সাইন দিয়ে লিখবো, যে সঠিক মান বা ট্রু ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালুর সাথে এই অ্যাবসলিউট এরারকে প্লাস মাইনাস দিয়ে লেখা হবে, তবে আমি চরম মানটা পাবো বা ফাইনাল ভ্যালু অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটিটা পাবো। তাহলে এইভাবে আমরা এরারকে অ্যানালাইসিস করি। যে কোনো এক্সপেরিমেন্টে তোমার যে অবজারভেশনগুলো তোমরা করবে, যে অবজার্ভ ভ্যালুগুলো তোমরা লিখবে, সেখান থেকে তোমাকে এই পদ্ধতিতে এরারটা ক্যালকুলেট করতে হবে এবং ফাইনাল ভ্যালু বা চরম মানটাকে এইভাবে তোমায় লিখতে হবে। তো এবার আমাদের পরীক্ষায় যেটা দেবে সেটা হচ্ছে একটা নিউমেরিক্যাল। পরীক্ষায় এগুলো দিয়ে নিউমেরিক্যাল দেবে। ঠিক তোমাকে এই প্রসেসটাকে ভালো করে বুঝতে হবে, এই পদ্ধতিটাকে তুমি মাথায় রাখবে। এই পদ্ধতিটাতে আমরা যেভাবে করেছি সেইভাবে আমরা অঙ্কটা করব। তো এই প্লাস মাইনাস সাইনটা দেওয়ার কারণটা আরেকবার তাহলে শুনে নাও। ধরো তুমি সাপোজ একটা ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার করছো, যেমন ধরো লেন্থ তুমি মেজার করবে। তো তুমি একটা এই পেনটার লেন্থ মেজার করছো, তোমার এই পেনটাতে লেন্থ এসছে তোমার অবজারভেশন থেকে 5.3 সেন্টিমিটার। সাপোজ যে এই পেনটার লেন্থ তুমি মেজার করবে, তোমার এই পেনটার লেন্থ তুমি বের করছো 5.3 সেন্টিমিটার। এবার স্যারের কাছে তুমি গেলে,
স্যারকে জিজ্ঞাসা করলে, স্যার পেনটার লেন্থ আমার বেরিয়েছে 5.3 সেন্টিমিটার, স্যার তোমাকে উত্তর দিলেন তোর সামান্য একটু ভুল হয়েছে। তখন তুমি স্যারকে জিজ্ঞাসা করলে যে তাহলে স্যার সঠিক ভ্যালুটা কি, অর্থাৎ ফাইনাল ভ্যালুটা কি হওয়া উচিত? তো স্যার বললো যে ফাইনাল ভ্যালু হবে 5.27 সেন্টিমিটার। তো তোর এসছে 5.3 আর স্যার বলছে ফাইনাল ভ্যালু বা চরম মান কত না 5.27। তার মানে তোর এরার হয়েছে কতটুকু? এরার হয়েছে 5.3 থেকে 5.27 মাইনাস করলে 0.03 হচ্ছে তোর এরার। তাহলে 0.03 তোর যে এরারটা হলো, তাহলে তোর এই এরারটা তোর মেজার্ড ভ্যালু যেটা এসছে 5.3 তার থেকে কি করতে হবে? মাইনাস করতে হবে। তুই 5.3 থেকে যদি 0.03 মাইনাস করিস তাহলে তুই এবার চরম মানটা পাবি, মানে ফাইনাল ভ্যালুটা পেলি। হলো। আবার সিচুয়েশনটা এমনও হতে পারে যে তুই একটা কোনো কিছু লেন্থ মেজার করেছিস, সাপোজ 5.5 সেন্টিমিটার। এবার 5.5 সেন্টিমিটার লেন্থ মেজার করার পর তুই স্যারের কাছে গেলি, স্যারকে জিজ্ঞাসা করলি স্যার এবার আমার বলুন কি হলো? স্যার বললো এখানেও তোর একটু এরার হয়েছে, অ্যাকচুয়াল রিডিং 5.52, তোর এসছে 5.5। তাহলে এখানেও তোর এরার হয়েছে, তাহলে তোর এরার কত হয়েছে? 0.02। তোর এরারটা হয়েছে 0.02। তাহলে 0.02 এরারটা তোকে এবার কি করতে হবে? তোর 5.5 এর সাথে যোগ করতে হবে, তবে গিয়ে তুই ফাইনাল ভ্যালুটা পেলি। তার মানে ফাইনাল ভ্যালুটা বের করার জন্য, চরম মানটা বের করার জন্য যে এরারটা হচ্ছে, সেই এরারটা কখনো আমাদের এই যে অ্যাভারেজ ভ্যালু, যে অ্যাকচুয়াল ভ্যালু আমরা বের করছি তার সাথে প্লাস করতে হতে পারে, আবার কখনো অ্যাকচুয়াল ভ্যালুর সাথে এরারটাকে মাইনাস করতে হতে পারে, তবে আমি ফাইনাল ভ্যালু বা চরম মানটা পাবো। সেই জন্য ম্যাথামেটিক্যালি যখন আমরা ফাইনাল ভ্যালুটা লিখি তখন আমরা এই অ্যাকচুয়াল ভ্যালু বা ট্রু ভ্যালুর সাথে এই যে এরার, এটাকে প্লাস মাইনাস করে লিখে রাখি। কারণ এটা প্লাস করতে হতে পারে, এটা মাইনাস করতে হতে পারে। সেটা যখন আমরা হাতে কলমে প্র্যাকটিক্যাল করব তখন আমরা বুঝতে পারবো যে আমার এক্স্যাক্টলি কি করতে হবে, প্লাস না মাইনাস। কিন্তু প্রবাবিলিটি দুটোই আছে, কোথাও প্লাস করতে হয়, কখনো মাইনাস করতে হয়। আশা করি বুঝতে পারলি এবার উদাহরণটা শুনে। তো এই কারণে আমরা লেখার সময় সবসময় এরকম প্লাস মাইনাস দিয়ে লিখবো, যেহেতু আমরা এখানে ম্যাথামেটিক্যালি কাজটা করছি, সো আমাদের এই সাইনটা মেনটেন করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা যখন এবার পরীক্ষা দিতে যাব, আমাদের পরীক্ষায় কিন্তু এই জিনিসটা আমাদের লিখতে দেবে না। এটা হচ্ছে একটা পদ্ধতি, তোমাকে এই প্রসেসটা খেয়াল রাখতে হবে এবং এই প্রসেসটা ব্যবহার করে তোমাকে একটা নিউমেরিক্যাল করতে দেবে। তোমাকে দেবে একটা অঙ্ক সিম্পল, যেখানে আমাকে এই মেথডকে ফলো করতে হবে। তো তোমরা একটা অঙ্ক করো, আমি পড়াই, তাহলে তোমাদের ধারণাটা আরো বেশি পরিষ্কার হবে যে তোমাকে অ্যাকচুয়ালি পরীক্ষায় কোশ্চেনটা কিভাবে ফেস করতে হবে। তো একটা কোশ্চেন লেখো সকলে, আমি বলছি লেখো যে কাচের প্রতিসারাঙ্ক, কাচের প্রতিসারাঙ্ক নির্ণয় করার সময় কাচের প্রতিসারাঙ্ক নির্ণয় করার সময় নিম্নলিখিত মানগুলি পাওয়া গেল, নিম্নলিখিত মানগুলি পাওয়া গেল। বলে লেখো 1.51, 1.52, 1.15, 1.51 বলেছি আমি একটা, 1.51, 1.52, তারপর লেখো 1.5, 1.5, আরেকটা লেখো 1.53। এবার দেখো প্রতিসারাঙ্ক পরিমাপের ক্ষেত্রে গড় ত্রুটি বা ওই অ্যাবসলিউট এরর একই কথা,
প্রতিসারাঙ্ক পরিমাপের ক্ষেত্রে গড় ত্রুটি বা অ্যাবসলিউট এররের এক্সাক্ট বাংলা হচ্ছে পরম ত্রুটি। অ্যাবসলিউট এররের বাংলাটা হচ্ছে পরম ত্রুটি। গড় ত্রুটি বা পরম ত্রুটি একই কথা, নির্ণয় করো। দেখো, যারা কোশ্চেনটা ইংরেজিতে লিখবে তারা লিখে নাও যে টু মেজার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস, to measure refractive index of glass, we got following readings. বলে লেখো 1.51, 1.51, 1.52, 1.5, 1.53, 1.53। এবার হচ্ছে ডিটারমাইন অ্যাবসলিউট এরর অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের অ্যাবসলিউট এরর ফাইন্ড আউট করো। দেখো, আমি অঙ্কটা দেখানোর আগে আরেকটা বিষয় একটু ডিসকাস করবো, ওই থিওরিটা। দেখো, আমরা থিওরিটা যেটা করলাম, এখানে ডিসকাশনটা যেটা করেছিলাম, তার লাস্ট যে লাইনটা আমি কি লিখেছিলাম, যে ফাইনাল ভ্যালু, এটা তোমরা একটু লিখে নেবে ওই আগের টপিকটার সাথে। ফাইনাল ভ্যালু অফ দি ফিজিক্যাল কোয়ান্টিটি কিভাবে লিখেছিলাম, a is equal to am প্লাস মাইনাস ডেল্টা a। ফাইনাল ভ্যালুটাকে লিখছি আমরা am প্লাস মাইনাস ডেল্টা a। এই ডেল্টা এটা কি, এই ডেল্টা এটা হচ্ছে অ্যাবসলিউট এরর। এই ডেল্টা এটা হচ্ছে তোমার অ্যাবসলিউট এরর, আর am টা কোনটা ছিল, এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল ভ্যালু, বা এটাকে আমরা বলেছিলাম ট্রু ভ্যালু, একই কথা। অ্যাকচুয়াল ভ্যালু বা ট্রু ভ্যালু মানে সঠিক মান, আর এটা হচ্ছে অ্যাবসলিউট এরর। এটা যোগ বিয়োগ সাইনটা থাকবে, আর এই পুরোটাকে বলছি আমরা ফাইনাল ভ্যালু বা চরম মান কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার ধরো তোমাকে অনেক সময় এরকম প্রশ্ন করতে পারে যে তাহলে হোয়াট ইজ প্রপোর্শনাল এরর। এখানে কতগুলো শব্দ পাবো, প্রপোর্শনাল এরর or fractional error, একই কথা। প্রপোর্শনাল এরর অর ফ্র্যাকশনাল এরর, এটা মানে হচ্ছে এই যে অ্যাবসলিউট এররটা পেয়েছো ডেল্টা a, এটাকে ডিভাইড করবে অ্যাকচুয়াল ভ্যালু বা ট্রু ভ্যালু দিয়ে। তাহলে এই যে ফ্র্যাকশনটা হলো, এটাকেই বলা হয় ফ্র্যাকশনাল এরর বা প্রপোর্শনাল এরর। তাহলে ফ্র্যাকশনাল এরর অর প্রপোর্শনাল এরর ডিফাইন্ড বাই দ্য রেশিও অফ absolute error to actual value of the physical quantity. তাহলে proportional error or fractional error defined by the ratio of absolute error to actual value of the physical quantity, যে কোন একটি ভৌত রাশির proportional error মানে আনুপাতিক ত্রুটি। proportional error এর বাংলা হচ্ছে আনুপাতিক ত্রুটি। और ফ্র্যাকশনাল এরর, ফ্র্যাকশনাল এররের বাংলা হচ্ছে ভগ্নাংশিক ত্রুটি। তাহলে আনুপাতিক ত্রুটি বা ভগ্নাংশিক ত্রুটি হলো ডেল্টা এ। ডেল্টা এ কি, অ্যাবসলিউট এরর মানে পরম ত্রুটি, আর এমটা কি, সঠিক মান, এর অনুপাত। পরম ত্রুটিকে সঠিক মান দিয়ে বা ট্রু ভ্যালু দিয়ে যদি আমরা ডিভাইড করি, তাহলে সেটাকে বলছি আমরা ফ্র্যাকশনাল এরর বা ভগ্নাংশিক ত্রুটি বা প্রপোর্শনাল এরর বা আনুপাতিক ত্রুটি। আরেকটা বিষয় শতকরা ত্রুটি, পার্সেন্টেজ এরর। তোমাকে বার করতে বলতে পারে কোথাও পার্সেন্টেজ এরর। তাহলে পার্সেন্টেজ এরর বের করতে গেলে কি করতে হয়, এই যে ফ্র্যাকশনাল এররটা পেয়েছো,
এই ফ্র্যাকশনাল এররকে মাল্টিপ্লাই করতে হবে 100% দিয়ে, তাহলে তুমি পাবে পার্সেন্টেজ এরর। তাহলে আমাদের কোনো অঙ্কে তোমাকে অ্যাবসলিউট এরর বার করতে বলবে, যেমন আমি তোমাকে এই অঙ্কটা দিয়েছি, দেখো বলেছি অ্যাবসলিউট এরর বার করো। আবার কোনো অঙ্কে তোমাকে বলতে পারে প্রপোর্শনাল এরর বার করো, তখন তোমাকে অ্যাবসলিউট এররকে আবার এই এম দিয়ে ডিভাইড করে কি করতে হবে, প্রপোর্শনাল এরর বা ফ্র্যাকশনাল এরর করতে হবে। আবার কোনো অঙ্কে তোমাকে এরকম বলতে পারে তুমি পার্সেন্টেজ এরর বার করো। তো আমি তোমাকে যে অঙ্কটা এবার দিলাম সেই অঙ্কটা এবার আমি করছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। ঠিক যে পদ্ধতিতে আমরা এররটা ক্যালকুলেট করেছি সেই প্রসেসটাই আমরা মেইনটেইন করব, একদম সেম প্রসেস, জাস্ট ফলো আপ করা। তুমি তোমার খাতায় যেটা টুকেছো, সেই খাতায় যেটা টুকেছো সেটা তোমার সামনে খুলে রাখো, এখন তোমায় করতে হবে না, তুমি খুলে রাখো, তুমি দেখতে থাকো আমি ঠিক কিভাবে ওই প্রসেসটাকে অ্যাপ্লাই করছি। তো আমাদের কি বলেছে, প্রতিসারাঙ্ক। প্রতিসারাঙ্ক মানে ইংরেজিতে আমরা লিখি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। প্রতিসারাঙ্ক ইংরেজিতে লেখা হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। দেখো তার ভ্যালু গুলো কি কি দিয়েছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের। আমাদের রিডিং গুলো ছিল 1.51, 1.52, 1.5, 1.53। এই রিডিং গুলো আমরা পেয়েছি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের। তো প্রথম কাজ হচ্ছে আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সঠিক মান বার করতে হবে, মানে ট্রু ভ্যালু, যেটা কি করে বার করা হয়, অ্যাভারেজ করে। ট্রু ভ্যালু বার করার প্রসেস হচ্ছে যে ভ্যালুগুলো তোমাকে দেবে তার অ্যাভারেজ করতে হবে। তো আমরা এখানে লিখব ট্রু ভ্যালু, ট্রু ভ্যালু অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ট্রু ভ্যালু অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে আমরা মিউ সাইন দিয়ে লিখি, মিউ, এই চিহ্নটার নাম মিউ। তুমি যে কোনো সাইন লিখতে পারো, আমি মিউ দিয়ে লিখি, নিচে এম লিখব। যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির একটা সিম্বল থাকে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে প্রতিসারাঙ্ক, তার সিম্বলটা হচ্ছে মিউ। তো মিউ লিখে সাফিক্সে এম লিখলাম। এবার দেখো এভারেজ করবে কি 1.51, 1.52, 1.5, 1.53 ডিভাইডেড বাই কটা অবজারভেশন আছে, 4টে, বাই 4। তাহলে করলে কত আসবে, ক্যালকুলেট করবে 1.51 প্লাস 1.52 প্লাস 1.5 প্লাস 1.53 ডিভাইডেড বাই 4 করলে আমাদের আসবে 1.515। এই হলো আমার ট্রু ভ্যালু বা সঠিক মান হলো। এবার আমাদের কাজ কি, প্রত্যেকবার অবজারভেশনে এরর বার করা। তাহলে এবার অ্যাবসলিউট এরর বের করতে গেলে কি করতে হবে, আমি বলেছিলাম দেখো অ্যাবসলিউট এরর বের করার প্রসেস হচ্ছে ফার্স্ট তুমি প্রথম অবজারভেশনে এরর বার করো। এটাকে দেখো ডেল্টা মিউ 1। প্রথমবার অবজারভেশনে এরর কি, মড 1.51 মাইনাস 1.515। এই অবজারভেশন থেকে এভারেজ ভ্যালু মাইনাস করবে। তাহলে এখানে দেখো 1.515 থেকে মাইনাস করব 1.51, তাহলে হলো এটা 0.005। এই উত্তর সবসময় প্লাসে লিখতে হবে, কারণ দেখো মড সাইন আছে, তাহলে উত্তর নেগেটিভে কখনো লেখা যাবে না, সবসময় পজিটিভ ভ্যালু। নেক্সট এরর, নেক্সট অবজারভেশনে 1.52 থেকে মাইনাস করব 1.515, কত হবে 1.52 থেকে 1.515 মাইনাস করো, তাহলে হচ্ছে 0.005। ঠিক আছে, একই ভ্যালু আসছে। তারপর পরের অবজারভেশন ডেল্টা মিউ 3, 1.5 থেকে মাইনাস করবে 1.515, কত হচ্ছে 1.5 মাইনাস 1.515 করলে এটা আসছে 0.015। তারপর ডেল্টা বিউ 4, 4 নম্বর অবজারভেশন দেখো 1.53 আছে,
তার থেকে মাইনাস করো 1.515, তাহলে কত হবে 1.53 থেকে মাইনাস 1.515 করলে 0.015। এরকম আসতো চারটে ভ্যালু। এইবার এই যে ভ্যালুগুলো পেলে প্রত্যেকটা অবজারভেশনে আমরা এরর বার করলাম, এবার এদের এভারেজ করব, যেটাকে আমরা বলেছিলাম অ্যাবসলিউট এরর। তাহলে এবার কি লিখবে, ডেল্টা মিউ, এই অ্যাবসলিউট এরর হচ্ছে এইটা, এটাকে এভারেজ অ্যাবসলিউট এররও বলা যায়, একই কথা। তাহলে অ্যাবসলিউট এরর, देयरफॉर অ্যাবসলিউট এরর ডেল্টা মিউ, তাহলে কি হবে ডেল্টা মিউ 1 প্লাস ডেল্টা মিউ 2 প্লাস ডেল্টা মিউ 3 প্লাস ডেল্টা মিউ 4 বাই 4। তার মানে 0.005, 0.005, 0.015, 0.015, এটাকে ডিভাইড করব 4 দিয়ে। তাহলে কত হবে দেখো, জাস্ট 0.005 প্লাস 0.005 প্লাস 0.015 প্লাস 0.015 ডিভাইডেড বাই 4, তাহলে 0.01। এটা হয়ে গেল তোমার অ্যাবসলিউট এরর। তোমাকে এই অবধি আমাকে করতে দিয়ে চলো যে অ্যাবসলিউট এরর বার করো, তো বেরিয়ে গেল আমার অ্যাবসলিউট এরর। এবার যদি আমাকে বলতো প্রপোর্শনাল এরর বার করো, সাপোজ আমি যদিও কোশ্চেনে দিইনি, কিন্তু যদি বলে, তাহলে এবার প্রপোর্শনাল এররের সময় কিভাবে লিখবে, প্রপোর্শনাল এরর বা আনুপাতিক ত্রুটি, এটাকে আমরা ফ্র্যাকশনাল এররও বলি। কি করতে হবে, এই যে অ্যাবসলিউট এররটা এসছে ডেল্টা মিউ, তাকে এই ট্রু ভ্যালু যেটা আছে সেটা দিয়ে ডিভাইড করবে। দ্যাট মিন্স 0.01 কে ডিভাইড করব 1.515 দিয়ে, তাহলে কত হবে, তাহলে আসবে 0.0066। তাহলে এবার পার্সেন্টেজ এরর যদি বলে, তাহলে এই যে ডেল্টা মিউ বাই মিউ এম, এই ফ্র্যাকশনাল বা প্রপোর্শনাল এররকে ইনটু করবে 100% দিয়ে, তার মানে 0.066 ইনটু 100%, তাহলে 0.66%। এটা হলো তোমার পার্সেন্টেজ এরর। তো এইভাবে আমাদের অ্যাকচুয়ালি পরীক্ষায় অঙ্ক করতে হবে। আমাদের যে পদ্ধতি আমরা শিখলাম, জাস্ট প্রসেসটাকে ফলো করা, স্টেপ বাই স্টেপ, ভ্যালুগুলো বসিয়ে বসিয়ে ফাইনাল অ্যান্সারে তুমি চলে আসবে। দেখো, তাহলে আরেকটা এরকম অঙ্ক আমরা করবো, তারপর আমরা পরবর্তী আবার নেক্সট টপিকে যাবো। তো অঙ্কটা টুকু আগে ইংরেজিটা বলছি, তারপর বাংলাটা বলবো। যারা ইংলিশ ভার্সন লিখবে লেখো, উই মেজার দ্য পিরিয়ড অফ অসিলেশন, উই মেজার দ্য পিরিয়ড অফ অসিলেশন of a simple pendulum, full stop, of a simple pendulum, full stop, in successive measurement, comma, the readings turn out to be 2.63, 2.60 second লেখো, 2.63 second, 2.56 second, 2.56 second, 2.42 second, 2.71 second, 2.71 second, and 2.8 second. Calculate the absolute errors, comma, relative error or percentage error. Relative error আর percentage error একই কথা, relative error or percentage error
করতে শুরু করো, যারা ইংলিশ ভার্সনে করো। যারা বেঙ্গলি ভার্সনে তারা এবার কোশ্চেনটা লিখে নাও। একটি সরল দোলকের পর্যায়কাল নির্ণয়ের ক্ষেত্রে একটি সরল দোলকের পর্যায়কাল নির্ণয়ের ক্ষেত্রে কমা পর্যায়কালের নিম্নলিখিত পাঠগুলি পাওয়া গেল। পর্যায়কালের নিম্নলিখিত পাঠগুলি পাওয়া গেল বলে একটা ড্যাশ দিয়ে লেখো, মানে হাইফেন দিয়ে। 2.63 সেকেন্ড, 2.56 সেকেন্ড, 2.42 সেকেন্ড, 2.71 সেকেন্ড এবং 2.8 সেকেন্ড এবং 2.8 সেকেন্ড দাঁড়ি পর্যায়কালের পরম ত্রুটি, কমা আপেক্ষিক ত্রুটি অথবা শতকরা ত্রুটি নির্ণয় করো। আপেক্ষিক ত্রুটি অথবা শতকরা ত্রুটি নির্ণয় করো। আপেক্ষিক ত্রুটি বা শতকরা ত্রুটি নির্ণয় করো। তাহলে এবার দেখো, তাহলে অঙ্কটা যেটা দিলাম সেটা একবার করছি। তাহলে আমরা এখানে কি মেজার করছি? টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডকে আমরা যে সিম্বলটা ইউজ করব সেটা হচ্ছে ক্যাপিটাল টি। তো আমাদের তাহলে কি কি দিয়ে দিয়েছে টাইম পিরিয়ডের? প্রথমে আমরা বের করব হচ্ছে ট্রু ভ্যালু অফ টাইম পিরিয়ড। ফার্স্টে লিখবে ট্রু ভ্যালু অফ টাইম পিরিয়ড। ট্রু ভ্যালু অফ টাইম পিরিয়ড। তো টাইম পিরিয়ডের আমাদের ট্রু ভ্যালু এর টি লিখে সাফিক্সে এম লিখবে। এবার আমি যে তোমাদের ডেটাগুলো দিয়েছি সেই ডেটাগুলোকে যোগ করে নাম্বার অফ অবজারভেশন দিয়ে ডিভাইড করতে হবে। তো ডেটাগুলো কি ছিল দেখো, 2.63, তারপরে ছিল প্লাস 2.56, তারপরে প্লাস 2.42, প্লাস 2.71, 2.80। এবার এখানে কটা অবজারভেশন আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তো ডিভাইড করবে 5 দিয়ে, তাহলে তোমার অ্যানসার চলে আসছে। এটা করলে দেখো 2.624 সেকেন্ড। এটা ক্যালকুলেট তোমরা করতে পারো ক্যালকুলেটরে। তাহলে 2.624 সেকেন্ড তোমার হচ্ছে টিএম, মানে ট্রু ভ্যালু অফ টাইম পিরিয়ড, মানে সঠিক মান পর্যায়কালে। এবার কি করতে হবে? এরর ইন ইচ মেজারমেন্ট। প্রত্যেকটা মেজারমেন্টে এরর বার করব। তাহলে এরর ইন দা মেজারমেন্টস এভাবে লিখতে পারো, এরর ইন দা মেজারমেন্টস। প্রতিটি পরিমাপের ত্রুটি, প্রত্যেকটা পরিমাপের ত্রুটি, এরর ইন দা মেজারমেন্টস। তাহলে প্রথম যে পরিমাপ তার ত্রুটিটাকে আমরা ডেল্টা টি1 দিয়ে লিখব। যে ফার্স্ট অবজারভেশন ভ্যালু ছিল দেখো 2.63, তার এরর ডেল্টা টি1 কি করবে? মড দিয়ে 2.63 মাইনাস এই যে ভ্যালুটা যেটা এভারেজ করে এসেছে 2.624। তো এটা মাইনাস করলে দেখো কত চলে আসছে। ক্যালকুলেটরটা লাগবে আমাদের। এই যে মাইনাস করে লিখবে এটা সবসময় প্লাসে লিখবে, এটা যাতে ভুল না হয়। 2.624 এটা করলে তোমার আসছে 0.006 সেকেন্ড। তারপর ডেল্টা টি2 তার কত হবে? 2.56, তার থেকে মাইনাস করব 2.624। 2.56 থেকে মাইনাস করো 2.624, তাহলে হচ্ছে 0.064। ডেল্টা টি3 থার্ড অবজারভেশন 2.42, তার থেকে 2.624 মাইনাস 2.42 থেকে মাইনাস করো 2.624, তাহলে হবে 0.204। সব সেকেন্ড হবে ইউনিটটা। হ্যাঁ, ডেল্টা টি4 2.71 থেকে মাইনাস 2.624,
2.71 থেকে মাইনাস 2.624, তাহলে 0.086 সেকেন্ড। ডেল্টা T5 সেটা 2.8 থেকে মাইনাস 2.624, তাহলে সেটা হচ্ছে 2.8 মাইনাস 2.624, তাহলে 0.176 সেকেন্ড। তাহলে প্রত্যেকটা অবজারভেশনে আমরা এরার বের করে নিলাম। তাহলে এরার ইন দা মেজারমেন্টস পেয়ে গেলে এবার এদের এভারেজ করতে হবে। এদের এভারেজ করলে আমরা পাবো অ্যাবসলিউট এরার। আমরা লিখবো এবার অ্যাবসলিউট এরার বা পরম ত্রুটি, অ্যাবসলিউট এরার ডেল্টা টি কি হবে, এই প্রত্যেকটাকে অ্যাড করবে, প্রতিটা ভ্যালু কি আছে 0.006 প্লাস 0.064 প্লাস 0.204 প্লাস 0.086 প্লাস 0.176 ডিভাইডেড বাই পাঁচটা অবজারভেশন ছিল, মানে 5 দিয়ে ডিভাইড করো, তাহলে তোমার কত আসছে দেখো 0.006 প্লাস 0.064 প্লাস 0.204 প্লাস 0.086 প্লাস 0.176 ডিভাইডেড বাই 5, তাহলে আসছে 0.107 সেকেন্ড। আমরা পয়েন্টের পরে তিনটে ঘর লিখছি, 0.107 সেকেন্ড, এটা হচ্ছে অ্যাবসলিউট এরার। এবার তোমাকে বলেছে পার্সেন্টেজ এরার বা রিলেটিভ এরার বার করতে, তো আমরা প্রথমে প্রপোর্শনাল এরার বের করে নিই। প্রপোর্শনাল এরার সেটা কি হবে, ডেল্টা টি কে ডিভাইড করবে টিএম দিয়ে, তাহলে 0.107 বাই টিএম কত 2.624। এবার তাহলে পার্সেন্টেজ এরার, এই পার্সেন্টেজ এরারকে আমরা বলি রিলেটিভ এরার, একই কথা, সেটা হচ্ছে ডেল্টা টি বাই টিএম ইনটু 100%, that means 0.107 divided by 2.624 into 100%, তাহলে কত হয়ে গেল 4.08%। 0.85 ও লিখতে পারো, পয়েন্টের 3 ঘর যদি নাও 0.085%, তাহলে এই হলো আমাদের রিলেটিভ এরার বা পার্সেন্টেজ এরার। তো এইভাবে আমাদের এই ধরনের অঙ্কগুলো করতে হবে এরার অ্যানালাইসিসে। আশা করি বুঝতে পারলেন। এরপরে আমরা যেটা শিখবো সেটাও কিন্তু এরার অ্যানালাইসিসের আরেকটা পার্ট, এটাকে আমরা বলি কম্বিনেশন অফ এরার বা প্রোগ্রেসিভ এরার। তো দেখো তোমরা খাতায় ত্রুটির সমবায়, বাংলায় অ্যাকচুয়ালি বলা হয় ত্রুটির সমবায় বা কম্বিনেশন অফ এরার। সেটা কি জিনিস দেখো, ত্রুটির সমবায় বা কম্বিনেশন অফ এরার, এটা বলতে চাইছে যে অনেক সময় আমরা এমন কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজার করি যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা হয়তো অন্য দুটো ফিজিক্যাল কোয়ান্টিটির যোগফল বা বিয়োগফল বা মাল্টিপ্লিকেশন বা ডিভিশন থেকে ক্যালকুলেট করা হয়। যেমন একটা এক্সাম্পল দেখো, তাহলে বুঝতে পারবে। ধরো তোমার কাছে দুটো রেজিস্ট্যান্স আছে, তোমরা ক্লাস 10-এ কারেন্ট ইলেকট্রিসিটি পড়েছো, তোমাকে দুটো রেজিস্ট্যান্স দিয়েছে, দুটো পরিবাহী দিয়েছে যাদের রোধ দেওয়া আছে, দুটো রোধ দেওয়া আছে, দুটো রেজিস্ট্যান্সের ভ্যালু বলা আছে। এবার বলছে এই রোধগুলোকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে। তাহলে কি তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটা মেজার করতে গেলে আমাদের ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে মাপতে হবে। তুল্য রোধের ম্যাথমেটিক্যাল ফর্মুলা কি, R1 প্লাস R2, অর্থাৎ যে দুটো রেজিস্ট্যান্স আমাকে দেবে তাদেরকে যদি আমরা যোগ করি, অ্যাড করে দিই, তাহলে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাবো ইন কেস অফ সিরিজ কম্বিনেশন, মানে শ্রেণী সমবায়। যে দুটো রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করেছে, তোমায় বলছে তুল্য রোধ বার করো। তা তুল্য রোধ বার করার তো কোনো যন্ত্র নেই, তোমাকে কি করতে হবে, ম্যাথমেটিক্যাল অপারেশন করতে হবে। কি করতে হবে, যোগ করতে হবে। যে দুটো রেজিস্ট্যান্স তোমাকে দিচ্ছে তুমি তাদেরকে যোগ করো, করলে তুমি তুল্য রোধ বের করতে পারবে। তাহলে এই যে দুটো রাশিকে যোগ করে আমরা একটা নতুন ফিজিক্যাল কোয়ান্টিটি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ড আউট করলাম, তাহলে এখানেও কিন্তু আমাদের এরার হতে পারে, এখানেও কিন্তু ত্রুটি হতে পারে। এরকম ত্রুটিগুলোকে আমরা বলি কম্বিনেশন অফ এরার বা
ত্রুটির সমবায়। যেমন ধরো আমাকে যদি বলে ডেনসিটি ফাইন্ড আউট করতে হবে, তাহলে ডেনসিটি মানে কি? মাস বাই ভলিউম, মানে ভরকে ভাগ করতে হবে আয়তন দিয়ে। তাহলে তোমাকে প্রথমে ভর মাপতে হবে পদার্থের, তারপরে ওই পদার্থের কি মাপতে হবে? আয়তন। ফার্স্টে তুমি মাস ক্যালকুলেট করবে, তারপর তুমি ওই যে মেটেরিয়ালটা তোমাকে আমি দিয়েছি তার ভলিউম ক্যালকুলেট করবে, তারপর মাসকে ভলিউম দিয়ে ডিভাইড করবে, করলে তুমি ডেনসিটি পাবে। তাহলে ডেনসিটি ক্যালকুলেট করতে গেলে আমি যখন মাস ক্যালকুলেট করছি, তাহলে ডেনসিটি ক্যালকুলেট করার সময় আমাকে মাস মেজার করতে হবে, তারপর ভলিউম মেজার করতে হবে। তাহলে আমরা যখন মাস মেজার করছি তাহলে সেখানে একটা এরার হতে পারে, আবার যখন ভলিউম মেজার করব তখন সেখানেও একটা এরার হতে পারে। তাহলে ডেনসিটি হচ্ছে মাস বাই ভলিউম। তাহলে মাস মেজার করতে গেলে যদি তোমার এরার হয়, আবার ভলিউম মেজার করতে গেলে যদি তোমার একটা এরার হয়, তাহলে মাস ভলিউম থেকে যখন তুমি ডেনসিটি ক্যালকুলেট করবে মাস ডিভাইডেড বাই ভলিউম করে, তাহলে অবশ্যই ডেনসিটিতেও কিন্তু একটা এরার হবে। তাহলে এরকম যখন কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন করছি, কোথাও হয়তো আমরা যোগ করছি কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে, কোথাও মাইনাস সাবট্রাক্ট করছো, কোথাও মাল্টিপ্লিকেশন, কোথাও ডিভিশন, এই বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটির যোগ বিয়োগ গুণ ভাগ করে যখন আমরা আরেকটা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে ক্যালকুলেট করি, তখন সেখানে যে এরার তৈরি হয় সেই এরারগুলোকে আমরা বলি কম্বিনেশন অফ এরার। তাহলে এই কম্বিনেশন অফ এরার আমরা কিভাবে ক্যালকুলেট করব সেটা আমাদের শিখতে হবে, যে ত্রুটির সমবায় কিভাবে বের করা হবে। তো দেখো এর কতগুলো ফর্মুলা আছে, তোমাকে ফর্মুলাগুলো মনে রাখতে হবে। আমি তোমাদের প্রত্যেকটা ফর্মুলা আগে লিখে দিচ্ছি, তারপর আমরা একটা একটা করে নিউমেরিক্যাল দেখবো যে সেই ফর্মুলাটি কিভাবে করা হয়। তো দেখো প্রথমে দেখো, তো হেডলাইন দাও কম্বিনেশন অফ এরার। কম্বিনেশন অফ এরার, ত্রুটির সমবায়। খুব ভালো করে বুঝে নেবে বিষয়টা। ধরো আমাদের কাছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে x, x একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। এই ফিজিক্যাল কোয়ান্টিটিটা ধরো ইজিক্যাল টু হচ্ছে a প্লাস b, x ইজিক্যাল টু a প্লাস b। তাহলে a একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, b একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, a আর b কে যোগ করলে আমরা x পাবো। a আর b কে যোগ করলে আমরা x পাবো। এবার a মানে কি? দেখো a কে যখন লিখছি, a হচ্ছে কি তোমাকে হয়তো বলে দেওয়া হলো given a is equal to am plus minus delta a। a মানে কি? am প্লাস মাইনাস ডেল্টা a, অর্থাৎ am টা কি? এর অ্যাকচুয়াল ভ্যালু, আর প্লাস মাইনাস ডেল্টা a মানে ডেল্টা এটা কি? এর এরার। a যে ফিজিক্যাল কোয়ান্টিটি, এটাকে যখন আমরা মেজার করব সেটাকে আমরা কিভাবে লিখব? am অর্থাৎ অ্যাকচুয়াল ভ্যালু অফ a, এর সঠিক মান, প্লাস মাইনাস ডেল্টা a, ডেল্টা এটা হচ্ছে এর ত্রুটি। ঠিক সেরকম b যে ফিজিক্যাল কোয়ান্টিটি সেটাকে কিভাবে লিখবে? b সাফিক্স m অর্থাৎ অ্যাকচুয়াল ভ্যালু অফ b প্লাস মাইনাস ডেল্টা b, b is equal to bm প্লাস মাইনাস ডেল্টা b। এইবার আমাকে কি করতে হবে? x এর এরার বার করতে হবে। ফার্স্ট বলবে ফাইন্ড আউট দ্য অ্যাবসলিউট এরার অফ x। তাহলে x ইকুয়াল টু হচ্ছে a প্লাস b, তোমাকে x এর এরার বার করতে বলছে। a b দিয়ে দেবে সব সময়, a কত b কত এটা বলা থাকবে। তাহলে তুমি কি করবে? লিখবে অ্যাবসলিউট এরার, অ্যাবসলিউট এরার অফ x। কিভাবে লিখবে? ডেল্টা x ইজ ইকুয়াল টু, দেখো a, তাহলে a যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা দিয়েছে তার মধ্যে এরার কত আছে? ডেল্টা a। তাহলে a এর জায়গায় লিখবে ডেল্টা a। এবার b যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা আছে, b তে এরার কোনটা আছে? ডেল্টা b হচ্ছে b তে এরার, তাহলে প্লাস ডেল্টা b। তাহলে x হচ্ছে a প্লাস b, তাহলে x এর অ্যাবসলিউট এরার সেটাকে লিখব ডেল্টা x। কিভাবে? অ্যাবসলিউট এরার অফ a, অ্যাবসলিউট এরার অফ a কত? ডেল্টা a।
অ্যাবসলিউট এরর অফ বি সেটা কত ডেল্টা বি, তো ডেল্টা এ প্লাস ডেল্টা বি গিভ আস দ্য অ্যাবসলিউট এরর অফ এক্স। এবার যদি আমাকে প্রপোর্শনাল এরর বার করতে বলে এখানে, তাহলে কি করবেন? প্রপোর্শনাল এরর, প্রপোর্শনাল এরর কি করে করব? এবার ডেল্টা এক্স কে ডিভাইড করব xm দিয়ে। xm কি? অ্যাকচুয়াল ভ্যালু অফ x। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু অফ x কি করে বের হবে? দেখো অ্যাকচুয়াল ভ্যালু অফ x যেটাকে আমরা x সাফিক্স m দিয়ে লিখছি সেটা হচ্ছে কি? x মানে কি? x মানে a প্লাস b। তাহলে a এর অ্যাকচুয়াল ভ্যালু বসাও। a এর অ্যাকচুয়াল ভ্যালু কত? am। আর b এর অ্যাকচুয়াল ভ্যালু কোনটা? bm। a এর সঠিক মান m, b এর সঠিক মান bm। তাহলে এখানে লিখব অ্যাকচুয়াল ভ্যালু অফ x am প্লাস bm। তাহলে am আর bm কে যোগ করে আমি xm পাবো, অ্যাকচুয়াল ভ্যালু অফ x, সেটা এখানে বসাবো। আর ডেল্টা x তো দেখো বের করেছি ডেল্টা a প্লাস ডেল্টা b ফর্মুলা দিয়ে, তাহলে এখানে বসাবো। তাহলে আমি প্রপোর্শনাল এরর পাবো। বা আমরা এটাকে এভাবে লিখে রাখতে পারি ডেল্টা a প্লাস ডেল্টা b ডিভাইডেড বাই am প্লাস bm। এবার পার্সেন্টেজ এরর, পার্সেন্টেজ এরর তো কোনো সমস্যাই নেই, সেটা হচ্ছে এই ডেল্টা x বাই xm এটাকে আমরা ইনটু করব কি দিয়ে? 100% দিয়ে। তাহলে এইভাবে আমরা এরকম যোগের কোনো ইকুয়েশন থাকলে, এরকম প্লাস ফর্মে যদি কোনো ইকুয়েশন থাকে, তাহলে সেই ইকুয়েশন থেকে আমরা অ্যাবসলিউট এরর বার করতে পারি, প্রপোর্শনাল এরর বার করব, পার্সেন্টেজ এরর বার করব। তুমি সবসময় মনে রাখবে তোমাকে x ইকুয়াল টু যখন a প্লাস b এটা দেবে, তোমাকে এই a b এর ভ্যালুগুলো লিখে দেবে, সামথিং প্লাস মাইনাস সামথিং। এই যে দুটো ভ্যালু থাকবে, প্লাস মাইনাসের আগের যে ভ্যালুটা সেটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, আর প্লাস মাইনাসের পরের যে ভ্যালুটা সেটা হচ্ছে এরর। তাহলে যখন এরর বার করব আমি এরর গুলো বসাবো ডেল্টা a ডেল্টা b। যখন অ্যাকচুয়াল ভ্যালু বার করছি x এর, তখন আমি অ্যাকচুয়াল ভ্যালু গুলো বসাবো am প্লাস bm। এবার আমাদের তো ফর্মুলা যেটা আছে সেটাতে ভ্যালু বসালেই অ্যানসার চলে আসবে পার্সেন্টেজ এরর। তো যেমন একটা অঙ্ক তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা একটা অঙ্ক দেখো তাহলে বুঝতে পারবে ভালো। তোমাকে পরীক্ষায় অ্যাকচুয়ালি অঙ্ক দেবে, বলবে দেখো एग्जांपल একটা দেখো, তোমায় বলছে লেখো যে দুটি পরিবাহী রোধ রেজিস্ট্যান্স অফ টু কন্ডাক্টর, দুইটি পরিবাহী রোধ রেজিস্ট্যান্স অফ টু কন্ডাক্টরস R1 বলে তোমায় বলছে 10 প্লাস মাইনাস 0.1 ওহম এন্ড R2 বলছে 5 প্লাস মাইনাস 0.2 ওহম। দুইটি পরিবাহী রোধ R1 10 প্লাস মাইনাস 0.1 ওহম, R2 5 প্লাস মাইনাস 0.2 ওহম। এবার বলছে যে ডিটারমাইন, দেখো ডিটারমাইন পার্সেন্টেজ এরর অফ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, percentage error of equivalent resistance when they are in series combination, when they are in series combination। যে পরিবাহী দুইটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে, পরিবাহী দুইটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের শতকরা ত্রুটি নির্ণয় করো। তাহলে রেজিস্ট্যান্স অফ টু কন্ডাক্টর R1 R2 দিয়ে দিয়েছে, তার ভ্যালু কত? দেখো কিরকম ভাবে লিখেছে 10 প্লাস মাইনাস 0.1। তাহলে 10 টা হচ্ছে কি অ্যাকচুয়াল ভ্যালু, 0.1 টা হচ্ছে তোমার এরর। R2 5 হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, আর 0.2 হচ্ছে এরর। তাহলে এবার আমাকে বার করতে হবে পার্সেন্টেজ এরর অফ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স when they are in সিরিজ কম্বিনেশন। শ্রেণী সমবায় যখন থাকবে তখন আমাকে শতকরা ত্রুটি বের করতে হবে। তাহলে প্রথমে আমাদের আগে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ফর্মুলা লিখতে হবে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে কি হয়।
তো তোমরা পড়েছো ক্লাস 10 এ যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন কেস অফ সিরিজ কম্বিনেশন সেটা হচ্ছে ক্যাপিটাল R ইকুয়াল টু R1 প্লাস R2। তো ফর্মুলাটা লিখবে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলে আগে ফর্মুলাটা লিখবে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যাপিটাল R ইজ ইকুয়াল টু R1 প্লাস R2। এই হচ্ছে বেসিক ফর্মুলা। যা কিছু করতে হবে তোমাকে এই ফর্মুলা ইউজ করে। তো সবার প্রথমে আমরা কি বের করব? অ্যাবসলিউট এরর অফ x, এখানে লিখবে অ্যাবসলিউট এরর অফ r, কারণ সিম্বলটা r দেওয়া আছে। আমরা লিখব অ্যাবসলিউট এরর অফ r, r mean ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। কিভাবে লিখবে? ডেল্টা r ইজ ইকুয়াল টু, এখানে ডেল্টা a ছিল, এখানে সিম্বলটা r1 আছে, তো লিখবে ডেল্টা r1। এখানে ডেল্টা b, এখানে r2 আছে, সো ডেল্টা r2। এবার ডেল্টা r1 এর ভ্যালু বসাও। ডেল্টা r1 কোনটা? দেখো r1 কে কিভাবে লিখেছে? 10 প্লাস মাইনাস 0.1, তাহলে এরর হচ্ছে 0.1, তাহলে ডেল্টা r1 এর জায়গায় 0.1। ডেল্টা r2 0.2, তাহলে 0.3 ওহম। নেক্সট বের করতে হবে কি? অ্যাকচুয়াল ভ্যালু অফ x, এখানে লিখবো অ্যাকচুয়াল ভ্যালু অফ r। কি আছে? r সাফিক্স m, নোটেশনটা rm, অ্যাকচুয়াল ভ্যালু আমরা r সাফিক্স m দিয়ে লিখবো। তো লিখবো অ্যাকচুয়াল ভ্যালু অফ r, r লিখে সাফিক্সে m। কি আছে এখানে? am প্লাস bm, মানে অ্যাকচুয়াল ভ্যালু অফ a প্লাস অ্যাকচুয়াল ভ্যালু অফ b। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু অফ r1 কত? এই rm যখন বার করবে আমাদের ফর্মুলা তো r1 প্লাস r2, তাহলে r1 এর অ্যাকচুয়াল ভ্যালু কোনটা? 10, আর r2 এর অ্যাকচুয়াল ভ্যালু কোনটা? 15। আমি বলেছিলাম প্লাস মাইনাসের বাম দিকেরটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, ডান দিকেরটা হচ্ছে এরর। তো অ্যাকচুয়াল ভ্যালু অফ r1 10, অ্যাকচুয়াল ভ্যালু অফ r2 5। তাহলে যখন আমরা অ্যাকচুয়াল ভ্যালু অফ r বের করব, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের অ্যাকচুয়াল ভ্যালু যখন বের করব, তাহলে আমরা এখানে বসাবো 10 প্লাস 5। এখানে আছে r1 প্লাস r2, তো আমি বসাবো 10 প্লাস 5, তো হয়ে গেল 15 ওহম। এবার দেখো আমাকে পার্সেন্টেজ এটা বার করতে বলেছে। ফর্মুলা কি আছে? ডেল্টা x বাই xm ইনটু 100%। আমি লিখব তাহলে পার্সেন্টেজ এরর। এখানে ডেল্টা x এর জায়গায় আমরা বসাবো ডেল্টা r, xm যেটা অ্যাকচুয়াল ভ্যালু সেখানে বসাবো rm। এখানটা লিখছি, এখানে জায়গা লিখতে হবে না। देयरफॉर পার্সেন্টেজ এরর বলে লিখবে ডেল্টা r বাই rm ইনটু 100%। ডেল্টা r বাই rm ইনটু 100%। এবার তোমরা ভ্যালু বসিয়ে নাও। দেখো আমি ডেল্টা r এর ভ্যালু তোমাদের বার করে দিয়েছি। ডেল্টা r এর ভ্যালু 0.3 আর rm টা 15 ইনটু 100%। তো ক্যালকুলেট করো, দেখো आंसर হবে 0.3 ইনটু 100 বাই 15 কত হচ্ছে? 2%। তো তোমার এররটা হলো পার্সেন্টেজ এরর 2%। তাহলে এরকম যখন আমার প্লাসের ইকুয়েশন থাকবে, ঠিক এই প্রসেসে আমরা পার্সেন্টেজ এরর বা প্রপোর্শনাল এরর বের করব। তাহলে প্রথমে আমরা এররটা ক্যালকুলেট করব ডেল্টা r, তারপর আমরা অ্যাকচুয়াল ভ্যালু ক্যালকুলেট করব, তারপর ডিভাইড করে ইনটু 100%। তাহলে বোঝা গেল প্রথম টাইপ। এটা হচ্ছে এক নম্বরটা। এই টাইপের তুমি যা ক্ষেত্রে পাবে, এটা প্লাসের ইকুয়েশন যখনই পাবে তুমি ঠিক এই প্রসেসটা ফলো করবে। এবার দেখো, এবার প্লাসের জায়গায় মাইনাস 2 নম্বর। 2 নম্বর হচ্ছে মাইনাসের জন্য এখানে a প্লাস b না হয়ে যদি a মাইনাস b থাকে তাহলে আমরা কি করব? 2 নম্বর কি লিখব? x is equal to a minus b যদি হয়, x is equal to a minus b এই ফর্মে যদি থাকে, ইকুয়েশনটা যদি এরকম হতো a minus b, x equal to a minus b, সাবট্রাকশনাল ইকুয়েশন। এখানে তোমার এরকম দিয়ে দেবে a মানে am প্লাস মাইনাস ডেল্টা a, b মানে bm প্লাস মাইনাস ডেল্টা b, am মানে অ্যাকচুয়াল ভ্যালু অফ a, ডেল্টা a হচ্ছে এরর, b এর ক্ষেত্রে bm অ্যাকচুয়াল ভ্যালু, ডেল্টা b এরর। এগুলো সব সময় দেওয়া থাকবে অঙ্কে, যেভাবে তোমাকে আমি এই অঙ্কটা দিয়েছিলাম আগেরটা, ঠিক সেই একই প্রসেস। এবার তোমাকে এখানে x এর
এরকম পার্সেন্টেজ এরা বের করতে হবে। ফার্স্ট স্টেপ তুমি কি করবে, এই জায়গাটা খুব ভালো করে শুনবে, অ্যাবসলিউট এরর অফ এক্স। এই অ্যাবসলিউট এরর যখন বের করব তখন কিন্তু কি করব, এক্স কে লিখব ডেল্টা এক্স। অ্যাবসলিউট এরর অফ এক্স কি ডেল্টা এক্স ইজিক্যাল টু এর অ্যাবসলিউট এরর কত আছে দেখো আমাদের ইকুয়েশনটা দিয়েছে, তাহলে এর অ্যাবসলিউট এরর কত ডেল্টা এ, তো ডেল্টা এ লিখলে। বি এর অ্যাবসলিউট এরর কত ডেল্টা বি, তো ডেল্টা বি লিখলে। আর এই মাঝখানে যে সাইনটা আছে এটা কিন্তু প্লাসই হবে, এটা প্লাসই হবে। এইটা খুব ভালো করে খেয়াল রাখবে। তাহলে এখানে আমরা কাদের নিয়ে কাজ করছি, এরর নিয়ে। এই এরর নিয়ে যখন কাজ করব, এররকে কখনো বিয়োগ করা যায় না, এরর সব সময় যোগ করতে হয়। যার জন্য দেখো আমরা এর আগে যখন ক্যালকুলেশন করলাম এরর অ্যানালাইসিস, সেখানে সব মডে লিখেছিলাম, সব মড ভ্যালু, তার মানে ওরা কখনো নেগেটিভ হয় না। তাহলে আমি যখন এরর ক্যালকুলেট করছি এক্স এর মধ্যে, তো এ বা বি এর যে এররটা পাচ্ছি ডেল্টা এ এবং ডেল্টা বি, এরর অফ এ এন্ড এরর অফ বি, এদেরকে আমাকে প্লাস করতে হবে। এই সাইনটা কি আছে এদিকে তাকিয়ে লাভ নেই। এখানে a মাইনাস বি থাকলেও এটা প্লাস হবে, এখানে a প্লাস বি ছিল এর আগেরটা, তাতেও এটা প্লাসই হবে। এই এররকে কখনোই মাইনাস করা যায় না। যখন তুমি এরর ক্যালকুলেট করবে তখন সব সময় তোমাকে প্লাস করতে হবে। তো এটা যা ছিল তাই থাকবে, ডেল্টা এ প্লাস ডেল্টা বি। কিন্তু যখন আমি অ্যাকচুয়াল ভ্যালু ক্যালকুলেট করব, অ্যাকচুয়াল ভ্যালু, তখন কিন্তু ফর্মুলাতে যে সাইনটা আছে সেটা ব্যবহার করব। এখানে দেখো ফর্মুলাতে কোন সাইন আছে, ফর্মুলাতে আছে a মাইনাস b। তো যখন আমি অ্যাকচুয়াল ভ্যালু ক্যালকুলেট করব তখন কিন্তু আমি এখানে a মাইনাস b এর লিখব। অ্যাকচুয়াল ভ্যালু ক্যালকুলেট করার সময় এই মেন ফর্মুলায় যে সাইনটা থাকবে তুমি সেই সাইনটা দেবে। am হচ্ছে a এর অ্যাকচুয়াল ভ্যালু, bm হলো b এর অ্যাকচুয়াল ভ্যালু, এখানে মাইনাস আছে আমিও মাইনাস দেব, am মাইনাস bm। কিন্তু যখন এরর ক্যালকুলেট করব তখন কিন্তু সাইনটা প্লাস, এররকে কখনো মাইনাস করা যায় না, এরর সব সময় প্লাস করতে হয়। এবার তো প্রপোর্শনাল এরর, ডেল্টা এক্স বাই এক্সএম, এক্সএমটা যখন লিখবে তাহলে এখানে লিখতে হবে am মাইনাস bm। তারপর পার্সেন্টেজ করতে গেলে 100% দিয়ে মাল্টিপ্লাই করবে, তাহলে তোমার পার্সেন্টেজ এরর বেরিয়ে যাবে। তাহলে মাইনাসের ক্ষেত্রে এই জায়গাটা, এই টেকনিকটা তোমায় খেয়াল রাখতে হবে। যেটা বললাম যে এররগুলোকে কখনোই মাইনাস করা যায় না, এররকে সবসময় প্লাস করতে হয়। এইটা চিরকাল মনে রাখবে, এটা যাতে কখনো ভুল না হয়। তো এই হচ্ছে আমাদের যোগ বা বিয়োগের ক্ষেত্রে কি পদ্ধতিতে আমরা প্রপোর্শনাল বা পার্সেন্টেজ এরর বের করব শিখে গেলাম। এবার 3 নম্বর, ধরো এরকম আছে 3 4 একসাথে করব। ধরো তোমায় বলছে x a * b, অর্থাৎ x একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, যেটা a আর b দুটো ফিজিক্যাল কোয়ান্টিটির গুণফল, মাল্টিপ্লিকেশন। আবার এমনও হতে পারে x is a physical quantity which is equal to a by b, অর্থাৎ a আর b দুটো ফিজিক্যাল কোয়ান্টিটিকে ডিভাইড করলে x আসছে। তো গুণ করেও আসতে পারে, ভাগ করেও আসতে পারে, যেরকম খুশি ইকুয়েশন থাকতে পারে, মাল্টিপ্লিকেশন ডিভিশন। মাল্টিপ্লিকেশন বা ডিভিশনের ক্ষেত্রে রুলস সেম, একই রুলে কাজ হবে। মাল্টিপ্লিকেশন থাকলেও তুমি যা করবে, ডিভিশন থাকলেও তুমি তাই করবে, সেই জন্য আমরা একসাথে যাচ্ছি। এই দুটোর ক্ষেত্রেই আমরা কি করব, প্রথমে আমরা প্রপোর্শনাল এরর বার করব। এই ডিভিশন বা মাল্টিপ্লিকেশন ফর্মে থাকলে প্রথমে প্রপোর্শনাল এরর বার করতে হয়। তাহলে প্রপোর্শনাল এরর বা আনুপাতিক ত্রুটি বা ফ্র্যাকশনাল এরর, যা খুশি লিখতে পারো। ফ্র্যাকশনাল এরর কি হবে, ডেল্টা এক্স বাই এক্স, ডেল্টা এক্স বাই এক্স, এটা হচ্ছে প্রপোর্শনাল এরর বা ফ্র্যাকশনাল এরর। এক্স মানে হচ্ছে এক্স এর অ্যাকচুয়াল ভ্যালু, এক্স বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে এক্স এর অ্যাকচুয়াল ভ্যালু, বা তুমি এক্স এম লিখতে পারো বোঝার সুবিধার্থে। তাহলে প্রপোর্শনাল এরর আর ফ্র্যাকশনাল এরর মানে হচ্ছে ডেল্টা এক্স হচ্ছে কি এক্স এর এরর, এক্স এর যে এরর হবে সেটা হচ্ছে ডেল্টা এক্স, আর এক্স এম হলো এক্স এর অ্যাকচুয়াল ভ্যালু। দুটোকে ডিভাইড করলে আমি প্রপোর্শনাল এরর পাবো। তাহলে এক্ষেত্রে প্রপোর্শনাল এরর বেরোবে কি করে, ইজিক্যাল টু দিয়ে। কি করবে, ইজিক্যাল টু দিয়ে তুমি লিখবে, দেখো a ইনটু b, দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি আছে a b, কিন্তু মাল্টিপ্লিকেশন ফর্মে। এখানে a b আছে ডিভাইড ফর্মে, তো ফর্মটা ইম্পর্টেন্ট নয়, মাল্টিপ্লিকেশন ডিভিশন সেম প্রসেস। তুমি ফিজিক্যাল কোয়ান্টিটিটা দেখবে কি আছে a। তাহলে a এর ক্ষেত্রে এরর কত, দেখো তোমাকে এটা দিয়ে দেবে, এই ইকুয়েশন সব সময় দিয়ে দেবে। তাহলে a এর ক্ষেত্রে এরর আছে কত, ডেল্টা a। সো লিখবে
ডেল্টা এ, তাকে ডিভাইড করবে এর অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে। এর অ্যাকচুয়াল ভ্যালু কোনটা? am, তো ডিভাইড করো am দিয়ে, ডেল্টা এ বাই am, তারপরে প্লাস সাইন দেবে, অলওয়েজ প্লাস। নেক্সট কোয়ান্টিটি আছে ফিজিক্যাল কোয়ান্টিটি b, তাহলে b এর এরর কোনটা? ডেল্টা b। দেখো b তে এরর আছে ডেল্টা b, তাকে ডিভাইড করো অ্যাকচুয়াল ভ্যালু অফ b মানে bm দিয়ে। তাহলে এই হয়ে গেল তোমার প্রপোর্শনাল এরর। ডেল্টা x বাই xm, x এর প্রপোর্শনাল এরর যেটা ইজ ইকুয়াল টু কি a এর প্রপোর্শনাল এরর প্লাস b এর প্রপোর্শনাল এরর। এটা অ্যাকচুয়ালি কি? এই টার্মটা কি রিপ্রেজেন্ট করে? এই টার্মটা রিপ্রেজেন্ট করে proportional error of a, proportional error of a। আর এটা কি রিপ্রেজেন্ট করছে? এটা রিপ্রেজেন্ট করে proportional error of b। তাহলে এই হচ্ছে আমাদের proportional error বা fractional error বের করার প্রসেস। তাহলে ডিভিশন মাল্টিপ্লিকেশন সেম ফর্মুলা, জাস্ট ডেল্টা এ বাই am প্লাস ডেল্টা বি বাই bm। অর্থাৎ a এর ফ্র্যাকশনাল এরর বার করো, b এর ফ্র্যাকশনাল এরর বার করো, দুটোকে প্লাস করে দাও, তাহলে তুমি x এর ফ্র্যাকশনাল এরর পেয়ে যাবে। তো এবার দেখো তোমরা একটা অঙ্ক তাহলে করো, একটা গুণের অঙ্ক করবো, একটা ভাগের অঙ্ক করবো। ধরো তোমায় বলা হলো লেখো যে জাস্ট তোমায় দিয়ে দিচ্ছে এরকম এক্সাম্পল। তো তোমায় বলছে current passing through a conductor, current I is equal to, তোমার বলা হলো 2 plus minus 0.1 ampere। কারেন্টের বাংলা হচ্ছে প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা I equal to 2 plus minus 0.1 ampere। আর রেজিস্ট্যান্স মানে রোধ, রেজিস্ট্যান্স বলছে 5 plus minus 0.2 ওহম। তাহলে কারেন্ট I আর রেজিস্ট্যান্স দিয়ে দিল। এবার বলছে অ্যাকর্ডিং টু ওহমস ল, তোমরা ওহমস ল জানো, ওহমের সূত্র অনুযায়ী, অ্যাকর্ডিং টু ওহমস ল, ওহমের সূত্র অনুযায়ী কি হয়? পোটেনশিয়াল ডিফারেন্স মানে বিভব পার্থক্য, পোটেনশিয়াল ডিফারেন্স বিভব পার্থক্য V is equal to RI। R আর I মানে রেজিস্ট্যান্স আর কারেন্টকে মাল্টিপ্লাই করলে পোটেনশিয়াল ডিফারেন্স হয়, বিভব পার্থক্য। এবার তোমায় বলছে যে ফাইন্ড পার্সেন্টেজ এরর অফ পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্যের শতকরা ত্রুটি নির্ণয় করো। ফাইন্ড পার্সেন্টেজ এরর অফ পোটেনশিয়াল ডিফারেন্স মানে বিভব পার্থক্যের শতকরা ত্রুটি নির্ণয় করো। তাহলে আগে ফর্মুলাটাকে সাজিয়ে নেবে, সবসময় এই ফর্ম্যাটে সাজিয়ে নেবে। দেখো তোমাকে কি দিয়েছি আমি, V is equal to RI। এখানে ছিল দেখো x equal to a into b, তাহলে x এর জায়গায় কি আছে? V, a এর জায়গায় আছে R, b এর জায়গায় আছে I। তাহলে আমাকে প্রপোর্শনাল এরর প্রথম বার করতে হবে। তো আমরা লিখব প্রপোর্শনাল এরর, প্রপোর্শনাল এরর ডেল্টা V বাই Vm, ডেল্টা V বাই Vm। Vm মানে অ্যাকচুয়াল ভ্যালু অফ পোটেনশিয়াল ডিফারেন্স। তুমি ইচ্ছা করলে এখানে শুধু V ও লিখতে পারো, আমরা বোঝার সুবিধার্থে Vm লিখছি বা Am লিখছি বা Bm লিখছি, যাতে কিনা আমরা বুঝতে পারি যে ওটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু সিম্বলে। তুমি যদি মনে করো এখানে শুধু V লিখবে, তাতেও কোনো ভুল নেই, তুমি ডেল্টা V বাই V ও লিখতে পারো। জাস্ট এটা মাথায় রাখতে হবে, নিচের যে ভ্যালুটা এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। এবার এখানে আর আই যেটা ছিল a ইনটু b, তাহলে কি ছিল ডেল্টা a বাই am, তাহলে এখানে r আছে, তাহলে লিখবো ডেল্টা r বাই rm মানে অ্যাকচুয়াল ভ্যালু অফ রেজিস্ট্যান্স। তুমি এখানেও শুধু r লিখতে পারো, কোনো অসুবিধা নেই। i এর জায়গায় ডেল্টা i বাই i সাফিক্স m মানে অ্যাকচুয়াল ভ্যালু অফ কারেন্ট। এবার আমি ভ্যালু বসাবো, দেখো ডেল্টা r মানে এরর অফ রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স দেখো তোমায় কি দিয়েছি 5
প্লাস মাইনাস 0.2, তাহলে এরার কোনটা 0.2, তো ডেল্টা আর এর জায়গায় 0.2। আর এম মানে অ্যাকচুয়াল ভ্যালু অফ রেজিস্ট্যান্স, অ্যাকচুয়াল ভ্যালু কোনটা 5, তাহলে 5। ডেল্টা আই মানে কারেন্টে এরার, এরার কত আছে কারেন্টে 0.1, আর অ্যাকচুয়াল ভ্যালু দেখো 2, তাহলে এটা কত আসবে ডেল্টা ভি বাই ভিএম টা তুমি এবার ক্যালকুলেট করবে 0.2 বাই 5 প্লাস 0.1 বাই 2, 0.09। এটা হলো ফ্র্যাকশনাল এরার। নেক্সট পার্সেন্টেজ এরার, সেটা হবে ডেল্টা ভি বাই ভিএম ইনটু 100%, তাহলে 0.09 কে 100 দিয়ে মাল্টিপ্লাই করবে, তাহলে 9% হচ্ছে অ্যানসার। তো তোমার এরার হয়ে গেল 9%। জাস্ট তাহলে আমাকে এই ফরম্যাটে আগে সাজিয়ে দিতে হবে সিম্বলগুলোকে, এবার দেখে দেখে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেট করা, কিছু কঠিন ব্যাপার নয়। এবার নেক্সট আরেকটা অঙ্ক দিচ্ছি, এটা তোমরা ট্রাই করো, তারপর আবার পরের ফর্মুলায় যাব। মাস অফ এ সাবস্টেন্স, দেখো মাস অফ এ সাবস্টেন্স একটি পদার্থের ভর মাস m ধরো দিল 10 প্লাস মাইনাস 0.05 গ্রাম। একটি পদার্থের ভর মাস অফ এ সাবস্টেন্স 10 প্লাস মাইনাস 0.05 গ্রাম, আর আয়তন মানে ভলিউম, ভলিউম বলছে আয়তন 5 প্লাস মাইনাস 0.2 সেমি কিউব। তোমায় বলছে এবার ঘনত্বের শতকরা ত্রুটি নির্ণয় করো। ডেনসিটি, ঘনত্ব, ডেনসিটি এর ডি দিয়ে যদি লেখো, ডেনসিটি মানে হচ্ছে মাস বাই ভলিউম, ডেনসিটি এর শতকরা ত্রুটি নির্ণয় করো। ডিটারমাইন পার্সেন্টেজ এরর অফ ডেনসিটি ডি ইকুয়াল টু এম বাই ভি। ডেনসিটি এর শতকরা ত্রুটি নির্ণয় করো, ঘনত্বের শতকরা ত্রুটি নির্ণয় করো বলে লিখে রাখো ঘনত্ব মাস বাই ভলিউম। তো এটা করো, দেখি কত আসছে তোমাদের। তো আমরা প্রথমে ডেনসিটির যে ফর্মুলাটা আছে সেটা লিখে নেব, যে গিভেন দেওয়া আছে ডেনসিটি মাস বাই ভলিউম, মানে এটা দেখো ডিভাইড ফর্মে আছে। তো ডিভাইড বা মাল্টিপ্লিকেশন আমার তো সেম ফর্মুলা, এরর বার করার, তো আমরা লিখব প্রপোর্শনাল এরর। প্রপোর্শনাল এরর বলে জাস্ট লিখবে, দেখো x এর জায়গায় d আছে, তো ডেল্টা d বাই d, এখানে d লিখলেও হয়, তুমি d এর সাফিক্সে m লিখলেও লিখতে পারো, কিছু ব্যাপার না, ওটার মানে হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। শুধু d লিখলেও হয়, d এর সাফিক্স m লিখলেও হয়। m ডেল্টা m বাই m, মানে এই নিচে m দিয়ে লিখলাম, এটা মানে অ্যাকচুয়াল ভ্যালু অফ মাস। তুমি যদি বুঝতে অসুবিধা বোধ করো সাফিক্সে একটা m লিখে রাখো। v ডেল্টা v বাই vm, এবার ভ্যালুগুলো বসাতে বলেছি, দেখো ডেল্টা m মানে এরর, মাসের এরর কোনটা 0.05, আর মাসের অ্যাকচুয়াল ভ্যালু কি 10, প্লাস ডেল্টা ভি ভলিউমের এরর 0.2, আর ভলিউমের অ্যাকচুয়াল ভ্যালু 5, তাহলে কত আসছে যদি আমরা জাস্ট এটা একটু ক্যালকুলেট করি, তাহলে 0.05 ডিভাইডেড বাই 10 প্লাস 0.2 ডিভাইডেড বাই 5 করলে 0.045, 0.045। এবার পার্সেন্টেজ এরর লিখবে, তাহলে সেটা ডেল্টা ডি বাই ডিএম ইনটু 100%, তাহলে হয়ে গেল 0.045 ইনটু 100%, তো 4.5%। তো এই হলো আমাদের ক্যালকুলেশন। এবার পঞ্চম, ফিফথ ইকুয়েশন। এবার ধরো 5 নম্বর
টাইপটা হচ্ছে এরকম পঞ্চম ধরো বলছে x ইকুয়াল টু এরকম দিল a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার n divided by c to the power p এরকম ফর্মুলা আছে a to the power n b to the power n by c to the power p বা ধরো আরেকটা টাইপ দিচ্ছিলাম এরকম যদি থাকে x is equal to a to the power m b to the power n c to the power minus p একই ব্যাপার দুটো ব্যাপারটা কিন্তু একই এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই ইকুয়েশন সেম জাস্ট ফর্মটা আলাদা আমি x equal to a to the power n b to the power n by c to the power p করে লিখলাম অথবা আমি a to the power n b to the power n c to the power minus p লিখতেই পারি তো যেভাবেই থাক না কেন এই ফরম্যাটে থাক বা এই ফরম্যাটে থাক তোমাকে এবার বলবে x এর প্রপোর্শনাল এরর বার করো তারপর সেখান থেকে অবশ্যই তোমায় বলতে পারে পার্সেন্টেজ এরর বার করো দেখে তুমি প্রপোর্শনাল এররের ফর্মুলাটা কিভাবে সাজাবে আমরা আগের যে প্রসেসটা দেখলাম ঠিক সেম প্রসেস আমরা কিভাবে লিখবো দেখো প্রপোর্শনাল এরর অফ x x এর শতকরা আনুপাতিক ত্রুটি প্রপোর্শনাল এরর অফ x x এর আনুপাতিক ত্রুটি এভাবে লিখবে ডেল্টা x বাই x ইজ ইকুয়াল টু ডেল্টা x বাই x তুমি এখানে x এর সাফিক্সে m লিখতে পারো এটা বোঝানোর জন্য যে এইখানে x এর হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু বা শুধু x ও লেখা যায় যেটা আমি আগেও বললাম ডেল্টা x বাই x এটা হচ্ছে প্রপোর্শনাল এরর অফ x এবার কি করে বের করব দেখো এখানে ফার্স্টে কি আছে a যদি আমি এই ফর্মুলাটাতে যাই ফার্স্টে a আছে তাহলে ডেল্টা a তাকে ডিভাইড করবে a এর অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে ডেল্টা a বাই a অর্থাৎ ডেল্টা এটা কি a এর এরর আর এই যে এটা হচ্ছে এটার অ্যাকচুয়াল ভ্যালু বা তুমি a এর লিখতে পারো তোমার বোঝার সুবিধার্থে এবার এই যে তুমি বললে ডেল্টা a বাই m এবার a এর পাওয়ার কত আছে দেখো a এর পাওয়ার আছে m তোমাকে এটাকে m দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আগের যেটা করেছিলাম ডিভিশন বা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে সেখানে কোনো পাওয়ার ছিল না মানে পাওয়ার কত ছিল 1 তাই জন্য আমাকে কিছু করতে হয়নি এখানে একটা পাওয়ার আছে m সেই জন্য m দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে প্রথমে a আছে তাহলে a এর জন্য আমি a এর ফ্র্যাকশনাল এররটা লিখলাম a এর এরর কত ডেল্টা a আর a এর অ্যাকচুয়াল ভ্যালু m তাহলে এটা হচ্ছে ফ্র্যাকশনাল এরর অফ a এবারে পাওয়ার m আছে সো আমি m দিয়ে মাল্টিপ্লাই করব তারপর প্লাস সাইন নেক্সট কি আছে দেখো b তাহলে b এর ফ্র্যাকশনাল এররটা বার করো b এর ফ্র্যাকশনাল এরর কি হবে ডেল্টা b বাই b সাফিক্স m এর পাওয়ার কি আছে n তো m দিয়ে মাল্টিপ্লাই করো তারপরে c আছে প্লাস সাইন দাও এখানে দেখো c টু দি পাওয়ার p আর এখানে আছে c টু দি পাওয়ার মাইনাস p তাতে কিচ্ছু যায় আসে না এই মাইনাস সাইনের কোনো ভূমিকা নেই তোমাকে এখানে প্লাসই দিতে হবে এই ইকুয়েশন থাক বা ইকুয়েশন থাক এখানে c টু দি পাওয়ার p কিন্তু এটা দেখলে কি লিখছো c টু দি পাওয়ার মাইনাস p তো মাইনাস সাইনের কোনো ভ্যালু নেই তোমাকে সাইনটা সব সময় প্লাস দিতে হবে এবার c এর প্রপোর্শনাল এরর লেখো c এর প্রপোর্শনাল বা ফ্র্যাকশনাল এররস ডেল্টা c বাই cm এবার এটাকে মাল্টিপ্লাই করো c এর পাওয়ার দিয়ে c এর পাওয়ার এখানে p এখানেও দেখো p মাইনাস সাইনের কোনো গুরুত্ব নেই জাস্ট পাওয়ারের নিউমেরিক্যাল ভ্যালুটা তো p দিয়ে মাল্টিপ্লাই করবে যেরকম থাক এটা থাকলো এই জিনিস হবে এটা থাকলো এই জিনিস হবে মাইনাস p এর মাইনাস সাইনটা কোথাও বলবে না খালি p মানে নাম্বারটা বসবে তাহলে এইভাবে আমাদের ইকুয়েশনকে সাজাতে হবে এবার আমি প্রত্যেকটা ভ্যালু পুট করব তারপর ক্যালকুলেশন তাহলে তুমি প্রপোর্শনাল এরর পেয়ে গেলে তাই জাস্ট আমরা কি করছি যে আমাকে যে ইকুয়েশনটা দেবে তার মধ্যে যে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো আছে a b c d যা থাক প্রত্যেকের প্রপোর্শনাল এররটা লিখবো এবং তাকে তার করেসপন্ডিং পাওয়ারটা দিয়ে মাল্টিপ্লাই করছি দেখো a এর প্রপোর্শনাল এররকে মাল্টিপ্লাই করেছো a এর পাওয়ার দিয়ে b এর প্রপোর্শনাল এরর লিখেছো ডেল্টা b বাই bm তাকে মাল্টিপ্লাই করেছো তার পাওয়ার দিয়ে c
সি এর প্রপোর্শনাল এরার লিখেছো, তাকে মাল্টিপ্লাই করেছো তার পাওয়ার দিয়ে। এবার ভ্যালু বসিয়ে সলভ করতে হবে, তাহলে তুমি ডেল্টা এক্স বাই এক্স এম পাবে। এবার ধরো তোমাকে এরকম একটা পরীক্ষার অঙ্ক দিতে, দেখো এক্সাম্পল বলছে x ইকুয়াল টু a কিউব b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার হাফ। c টু দি পাওয়ার হাফ দিতে পারে বা তোমাকে এরকমও দিতে পারে রুট c, একই কথা, রুট c মানে c টু দি পাওয়ার হাফ, a কিউব b টু দি পাওয়ার 4 বাই রুট c। এটার মানেও যা, তোমাকে এভাবেও পরীক্ষায় লিখে দিতে পারে a কিউব b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার মাইনাস হাফ, একই কথা। রুট সিটা নিচে আছে, তাহলে আমি কায়দা করে দিলাম c টু দি পাওয়ার মাইনাস হাফ একই। এরকম একটা ইকুয়েশন দিল, হয় এটা দেবে না এটা দেবে, দিয়ে তোমার এবার বলছে যে পার্সেন্টেজ এরর অফ a ইজ 1%, পার্সেন্টেজ এরর of b is equal to 2%, percentage error of c is equal to 4%. এবার বলছি find out percentage error of x, x এর percentage error find out করতে হবে। তোমাকে এই হচ্ছে অঙ্কটা দিল, x equal to a cube b to the power 4 by root c। তাহলে এবার দেখো, তাহলে তোমাকে নিচে রুট সি লিখে দিয়েছি, আবার পাশের ইকুয়েশনে তোমার আমি কি করেছি, সেম ইকুয়েশন লিখেছি সি টু দি পাওয়ার মাইনাস হাফ করে। তোমাকে এবার আমি এ বি সি এর কি দিয়ে দিয়েছি, এগুলো পার্সেন্টেজ এরর বার করতে হবে, এক্স এর পার্সেন্টেজ এরর। তো তুমি আগে ফর্মুলাটাকে এইভাবে সাজিয়ে নেবে। তুমি লিখবে তাহলে কি, প্রথমে প্রপোর্শনাল এরর লিখবে বা ফ্র্যাকশনাল এরর লিখবে, একই কথা। proportional error or fractional error, whatever you like, delta x by x বা x suffix m ও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। প্রথমে দেখো কি আছে a b c, তাহলে a এর ফ্র্যাকশনাল এরর লিখবো, a এর ফ্র্যাকশনাল এররকে কি লিখবো, ডেল্টা a বাই m। আগে ফর্মুলাটা লিখবো, দেখো a এর ফ্র্যাকশনাল এরর ডেল্টা a বাই am, পাওয়ার কত আছে 3, তো 3 দিয়ে মাল্টিপ্লাই করব, প্লাস তারপরে b এর ফ্র্যাকশনাল এরর ডেল্টা b বাই bm, এর পাওয়ার কি আছে 4, তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করব, তারপর আবার প্লাস c এর ফ্র্যাকশনাল এরর ডেল্টা c বাই cm, এর পাওয়ার হাফ, ওই মাইনাস হাফ মানে অ্যাকচুয়ালি হাফ, আমার মাইনাস সাইনটা কোনো কাজে লাগবে না, হাফ। এবার এই ভ্যালু বসাবো, দেখো ভালো করে, এটা মানে কি ফ্র্যাকশনাল এরর অফ a, কিন্তু তোমাকে এখানে আগে কোশ্চেনে দিয়েছে পার্সেন্টেজ এরর অফ a কত 1%, তাহলে পার্সেন্টেজ আমাদের ফ্র্যাকশনে আসতে হবে। তো পার্সেন্টেজ এরর আছে, ফ্র্যাকশন করতে গেলে 100 দিয়ে ডিভাইড করব, পার্সেন্ট থেকে ফ্র্যাকশন মানে ডিভাইডেড বাই 100, তাহলে আমি কি লিখব, ডেল্টা a বাই am, এটা হচ্ছে ফ্র্যাকশনাল এরর অফ a, আমাকে পার্সেন্টেজ এরর দিয়েছে 1%, সো 1/100। এটা হচ্ছে ফ্র্যাকশনাল এরর অফ b, সেটা আছে দেখো এখানে পার্সেন্টেজ এরর 2%, তাহলে 2/100, এখানে হাফ, c এর ক্ষেত্রে আছে 4%, তাহলে ফ্র্যাকশনটা হবে 4/100। তাহলে এখানে দেখো 2 আর 4 কেটে এখানে 2 হলো, তাহলে 4 দুগুণে 8, 8 আর 2 10, 10 আর 3 13, তাহলে 13/100। এটা হলো ফ্র্যাকশনাল এরর। তোমায় বার করতে বলেছে পার্সেন্টেজ এরর, therefore পার্সেন্টেজ এরর সেটা হচ্ছে ডেল্টা x বাই xm ইনটু 100%, সো 13/100 ইনটু 100%, তাহলে হবে 13%। ডেল্টা x বাই xm ইনটু 100%, এটার ভ্যালু তো পেয়ে গেছো, আর এখানে 100% মাল্টিপ্লাই করলে 13% आंसर চলে আসবে। তো পাওয়ার থাকলে জাস্ট আমাকে এইভাবে কাজটা করতে হবে। এটা হচ্ছে ফিফথ টাইপের প্রবলেম। নেক্সট টাইপ 6, আমাদের 6টা টাইপ হয় এই ধরনের প্রবলেমগুলো, কম্বিনেশন অফ এররের 6টা টাইপ হয়। এবার টাইপ 6, দেখো টাইপ 6 এর ক্ষেত্রে আমরা কি পাবো, এটা একটা একটু স্পেশাল ইকুয়েশন, ফর্মুলাটাও একটু অন্যরকম, এটাকে তোমাকে একটু ভালো করে মনে রাখতে হবে। দেখো টাইপ 6 এ হচ্ছে, ধরো এরকম যদি কোনো ইকুয়েশন থাকে 1/x, x হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, যেটা 1/x
is equal to 1 by a plus 1 by b এই ফরম্যাটে কোনো ইকুয়েশন আছে যে a আর b দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি, তাকে রেসিপ্রোকাল করছি 1 by a 1 by b মানে অনন্যক করলাম, তা দুটো ফিজিক্যাল কোয়ান্টিটির অনন্যকের যোগফল আরেকটা ফিজিক্যাল কোয়ান্টিটির অনন্যক, তাহলে সাম অফ রেসিপ্রোকাল অফ টু ফিজিক্যাল কোয়ান্টিটি 1 by a মানে অনন্যক, অনন্যককে ইংরেজিতে বলে রেসিপ্রোকাল, তাহলে সাম অফ reciprocal of two physical quantity is equal to reciprocal of another physical quantity 1 by x মানে একটা নতুন ফিজিক্যাল কোয়ান্টিটি রেসিপ্রোকাল। তাহলে দুটো ভৌত রাশির অনন্যককে যোগ করে আমি আরেকটা ভৌত রাশির অনন্যক পাচ্ছি 1 by x equal to 1 by a plus 1 by b। তোমাকে x এর এরর বার করতে হবে, x এর এরর ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করার প্রসেসটা কি হবে? তো প্রসেসটা আমি বলবো, তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও যে তোমরা এই ইকুয়েশনটা কোথাও দেখেছো? এরকম ফর্মে ইকুয়েশন ক্লাস 10-এ কোনো জায়গায় বা কোনো টপিক পড়তে গিয়ে পেয়েছো? তো তাহলে ঠিকই তুমি বললে দেবজ্যোতি যে আমরা এই জিনিসটা বা এই ধরনের ইকুয়েশন আমরা পেয়েছিলাম সমান্তরাল সমবায়ের তুল্যরোধ নির্ণয়ের ক্ষেত্রে, ঠিক? তো এরকম যদি আমাকে ইকুয়েশন থাকে, আমাকে x এর এরর বার করতে হবে, তাহলে আমাদের প্রথম ইকুয়েশনটা এভাবে সাজাতে হবে। কিভাবে আমরা লিখবো দেখো, এই ফরম্যাটটাকে আমরা সাজাবো অ্যাবসলিউট এরর। আমাদের কাজ হচ্ছে অ্যাবসলিউট এরর অফ x, এটা বের করব আমরা। x বের করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে আগে আমাদের x এর অ্যাকচুয়াল ভ্যালু বার করতে হবে। x এর অ্যাকচুয়াল ভ্যালু বার করার জন্য তোমাকে যেটা বলবে দেখো, ওরা গিভেন এটা দেওয়াই থাকবে, যেটা আমি আগেও লিখেছিলাম, a মানে am প্লাস মাইনাস ডেল্টা a, b এর ভ্যালু তোমায় বলে দেবে এইভাবে bm প্লাস মাইনাস ডেল্টা b। তো তোমাকে প্রথমে x এর অ্যাকচুয়াল ভ্যালু বের করতে হবে। কি করে বের করবে? 1 বাই x এর জায়গায় লিখবে 1 বাই xm। xm হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু অফ x, সেটা ফাইন্ড আউট করার জন্য 1 by am মানে a এর জায়গায় am actual value of a plus 1 by actual value of b, এই ফর্মুলাটা ইউজ করে আমরা xm টা ক্যালকুলেট করব। তাহলে xm এর ফর্মুলা কি হবে? জাস্ট এখান থেকে দেখো, যদি তুমি একটু ক্যালকুলেট করো am into bm by am plus bm, এই ফর্মুলাটা হবে xm মানে actual value of x পেয়ে গেল। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু অফ x হয়ে গেল এই ফর্মুলা দিয়ে। এবার আমাকে বের করতে হবে অ্যাবসলিউট এরর অফ x। তখন সাজাবে কিভাবে দেখো, ডেল্টা x বাই xm স্কয়ার, এই স্কয়ার করতে হয় এখানে, ইজ ইকুয়াল টু 1 বাই a আছে, সো ডেল্টা a মানে এরর অফ a তাকে ডিভাইড করবে am স্কয়ার প্লাস ডেল্টা b বাই bm স্কয়ার। এবার এখানে xm এর জায়গায় xm এর এখান থেকে ভ্যালুটা বার করে বসাবে, am bm তোমার কোশ্চেনে দেওয়া থাকবে, বসাবে, ডেল্টা a ডেল্টা b কোশ্চেনে দেওয়া থাকবে, বসাবে, তোমার ডেল্টা x এর ভ্যালু সলভ করলে বেরিয়ে যাবে। এটা হচ্ছে তোমার ফর্মুলা এরর বার করার। টু ফাইন্ড আউট দ্য অ্যাবসলিউট এরর অফ x তোমাকে এই ফর্মুলা ইউজ করতে হবে, ডেল্টা x বাই xm স্কয়ার ইকুয়াল টু ডেল্টা a বাই am স্কয়ার প্লাস ডেল্টা b বাই bm স্কয়ার। xm টা এই ফর্মুলায় বেরিয়ে যাবে এখান থেকে। এই স্কয়ার টার্মটা এখানে খেয়াল রাখতে হবে, এটা একটা একদম এক্সেপশনাল ফর্মুলা, সো এটা তোমাকে ভালো করে একটু মনে রাখতে হবে, স্কয়ারটা মিস যাতে না হয়। তো আমরা তখন তাহলে এখানে দেখো am স্কয়ার bm স্কয়ার, এই স্কয়ার টার্মটাকে অবশ্যই মনে রাখবে, এটা যাতে ভুল না হয়। ডেল্টা x বাই xm স্কয়ার ইজ ইকুয়াল টু ডেল্টা a বাই am স্কয়ার প্লাস ডেল্টা b বাই bm স্কয়ার। আর xm বার করার জন্য এই ফর্মুলাটা এখান থেকে সলভ করলে এটা চলে আসবে। তাহলে এটা হচ্ছে একদম একটা ব্যতিক্রম ফর্মুলা, এটা একটু মনে রাখা। এবার দেখো আমি এর একটা অঙ্ক দেখাচ্ছি, আমি ফর্মুলাটা মুছে নিলাম, তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো। তাহলে ধরো তোমাকে এরকম বলা হলো যে লেখো যে সমান্তরাল সমবায়ের তুল্যরোধ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স
in parallel combination of equivalent resistance of parallel combination সমান্তরাল সমবায়ের তুল্য রোধ বলে লেখো 1 by r is equal to 1 by r1 plus 1 by r2 এবার তোমাকে আমি বলে দিচ্ছি r1 is equal to 10 plus minus বলা হচ্ছে r1 is equal to 3 plus minus 0.1 ohm আর r2 বলা হচ্ছে 6 plus minus 0.2 ohm তোমাকে এবার বলছে যে পার্সেন্টেজ এরর তোমার বার করতে বলছে দেখো পার্সেন্টেজ এরর অফ r এটা বের করতে হবে the equivalent resistance of parallel combination তার ফর্মুলাটা দিয়ে দিল 1 by r equal to 1 by r1 plus 1 by r2 r1 r2 এর ভ্যালু দেওয়া আছে তোমাকে পার্সেন্টেজ এরর অফ r বের করতে হবে তো কি করব দেখো ফার্স্ট প্রথমে আমরা অ্যাকচুয়াল ভ্যালু অফ রেজিস্ট্যান্স বের করব তো অর্থাৎ rm ফার্স্ট rm বের করব লিখবে অ্যাকচুয়াল ভ্যালু অফ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তো অ্যাকচুয়াল ভ্যালু ফর্মুলাটা আমি লিখে দিয়েছিলাম কিভাবে বের করবে এই 1 বাই r এর জায়গায় লিখবে 1 বাই rm 1 বাই r1 প্লাস 1 বাই r2 এবার এখানে r1 r2 এর জায়গায় কোন ভ্যালুগুলো বসাবো এই r1 r2 এর জায়গায় আমরা অ্যাকচুয়াল ভ্যালুগুলো বসাবো তো r1 এর অ্যাকচুয়াল ভ্যালু তো 3 আর r2 এর অ্যাকচুয়াল ভ্যালু কত 6 তাহলে আমরা করব 1 বাই 3 প্লাস 1 বাই 6 তো এখান থেকে দেখো এটা যদি ক্যালকুলেট করো তাহলে rm চলে আসবে 1 বাই 3 প্লাস 1 বাই 6 মানে 2 আসবে এটা করলে 2 ওহম 1 বাই 3 প্লাস 1 বাই 6 করো দেখো 2 ওহম চলে আসবে rm এর ভ্যালু ঠিক আছে আমি rm বের করে নিলাম ফার্স্ট এবার আমরা আমাদের ফর্মুলাটাকে লিখব যে অ্যাবসলিউট এরর বের করা হচ্ছে আমাদের প্রথম কাজ অ্যাবসলিউট এরর তো ফর্মুলাটাকে সাজাও কি হবে কি বলেছিলাম r এর ক্ষেত্রে লিখবে ফার্স্টে ডেল্টা r বাই rm স্কয়ার এই স্কয়ারটা যাতে দিতে না ভুলো 1 বাই r1 তাহলে ডেল্টা r1 বাই r1 স্কয়ার ডেল্টা r2 বাই r2 স্কয়ার এবার ডেল্টা r বের করব আমরা অ্যাবসলিউট এরর rm স্কয়ার rm তো বের করেছি 2 তাহলে 2 স্কয়ার ডেল্টা r1 মানে r1 এর এরর দেখো r1 এর এরর আছে 0.1 বাই r1 স্কয়ার r1 মানে অ্যাকচুয়াল ভ্যালু 3 ডেল্টা r2 মানে 0.2 r2 মানে অ্যাকচুয়াল ভ্যালু 6 তাহলে এখান থেকে দেখো আমি ডেল্টা r পেয়ে যাব এবার ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করব তাহলে আমার অ্যানসার এসে যাবে 6 স্কয়ার প্লাস 0.2 ডিভাইডেড বাই 6 স্কয়ার ইনটু 2 স্কয়ার তাহলে আসবে 0.067 এই হয়ে গেল ডেল্টা তাহলে কি অ্যাবসলিউট এররটা পেয়ে গেলে তাহলে এবার ডেল্টা এর ভ্যালু বেরিয়ে গেল 0.067 ওহম এখানে ওহম লিখবে তো আমরা জাস্ট ফর্মুলাটা লিখলাম লিখে জাস্ট ভ্যালুগুলো বসালাম rm ডেল্টা সব ভ্যালুগুলো বসালাম বসিয়ে ডেল্টা এসে গেল 0.067 ওহম এবার আমাকে বের করতে বলেছে কি পার্সেন্টেজ এরর তো আমরা লিখব পার্সেন্টেজ এরর of resistance তাহলে কি হবে ডেল্টা r বাই rm ইনটু 100% ডেল্টা r 0.067 rm এর জায়গায় দেখো 2 ইনটু 100% তাহলে কত আসবে তোমার 0.067 ডিভাইডেড বাই 2 ইনটু 100% 3.35%
তো এইভাবে আমরা এই ধরনের অঙ্কটা করবো, যেখানে এরকম ইকুয়েশন থাকবে। দেখো এরপরে আমাদের যে আলোচনা আছে, আমাদের কম্বিনেশন অফ এরার কমপ্লিট হয়ে গেলে এই 6টা টাইপের ইকুয়েশন হয়। আমি প্রত্যেকটা টাইপের ইকুয়েশনের তোমাদের একটা দুটো করে নিউমেরিক্যাল দেখিয়ে দিলাম। এবার তোমরা এক্সারসাইজটা করবে, এক্সারসাইজের অঙ্কগুলো করবে, তাহলে তোমরা আরো বেশি ধারণাটা পরিষ্কার হবে।